ছাত্রছাত্রীরা শুরু করা যাক আজকে আমাদের নতুন টপিক, যেটা হচ্ছে চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি ইন্টারমিডিয়েট তোমাদের সেকেন্ড পার্টের যে আলোচনা আজকে আমি করতে যাচ্ছি। আমাদের আলোচনার টপিক হচ্ছে কি তারণ বেগ এবং ওহমের সূত্র। তো স্টুডেন্টরা যারা খুব ঘাবড়ে যাও চলতরিৎ অধ্যায়টা নিয়ে, তাদের জন্য একবার বেস্ট কন্টেন্ট আমি আজকে তোমাদের মাঝে ডেলিভারি করার জন্য প্রস্তুত নিয়েছি। দেখো, আমরা জিরো ডিফেক্টে একবারে, তাই না, জিরো ইরোরে অরিন্দম স্যার তোমাদের জিরো ইরোরে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে ওহমের সূত্র এবং তারণ বেগ তোমাদেরকে ডেরিভেশন দেখাবে। এবং হ্যাঁ, ফিজিক্সে আমাদের যে জিনিসগুলো তোমাদের মধ্যে কিউবিসিটি হয় অনেক কিছু, সেই কিউবিসিটিগুলো তোমার পূরণ হবে প্লাস হচ্ছে কি এগুলো নিয়ে যে মানে মৌলিক কিছু কথা আছে যেগুলো কথা অন্যান্য ক্লাসে তোমরা পাবা না, সেই কথাগুলো তোমরা এই ক্লাসে পাবা। ঠিক আছে, যে ইনফরমেশনগুলো আছে, ড্রিফট ভেলোসিটি যেটা তোমার হচ্ছে পিওর ডেরিভেশন, সেই ডেরিভেশনটা আমরা আজকে ক্লাসে করে দেখাবো। আর আমাদের প্রথম যে আলোচনাটা সেটা হবে কি তড়িৎ নিয়ে, তাই না, যে তড়িৎ প্রবাহ নিয়ে। দেখো, স্থির বিদ্যুৎ অধ্যায় তোমরা এর আগে পড়েছো। তো স্থির বিদ্যুৎ অধ্যায় যেটা পড়েছো সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রো মানে হচ্ছে চার্জ, স্ট্যাটিক্স মানে হচ্ছে স্ট্যাটিক মানে থেমে থাকা। তো চার্জ যখন থেমে থাকে তখন যে আমাদের মানে যে ডিসকাশনটা হয় সেটা হচ্ছে তোমার স্থির বিদ্যুৎ। আর আমাদের এখন যে আলোচনাটা আমরা শুরু করছি নতুন অধ্যায়ে, এটা হচ্ছে চলবিদ্যুৎ বা চলতড়িৎ। তো এখানে চার্জ কিন্তু ফ্লো করবে, বুঝতে পারছো? তো এগুলো তোমরা 9-10-এ কিছুটা পড়ে এসেছো, 10th লেভেলে পড়ে এসেছো। তো তড়িৎ প্রবাহ আসলে কি সেটার গভীরে গিয়ে আমরা একটু দেখবো আগে যে তড়িৎ প্রবাহকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, তড়িৎ প্রবাহ কিন্তু ইলেকট্রনের প্রবাহ দিয়ে আমরা সাধারণত আমরা সার্কিটে সেটাই বলি, কিন্তু এটার যে ডেফিনেশন, যেটা পিওরলি বলো যে একবারে কারেক্ট ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে কি চার্জের, তাই না, তড়িতাদান। তো তড়িতাদানের যে মানে ফ্লোটা হয় পার সেকেন্ডে, ডেফিনেশন এখানে দেখুন, আমি জাস্ট তোমাকে বুঝিয়ে বলি। লেটস সে তোমার এখানে একটা চার্জ আছে স্যার, এটা ডিকিউ চার্জ, মানে ছোট্ট একটা চার্জ আছে ডিকিউ চার্জ। আর এটা তোমার কি একটা ক্রস সেকশন এরিয়া, এটা কি তোমার প্রস্থচ্ছেদের, এটা একটা প্রস্থচ্ছেদ। তো প্রস্থচ্ছেদ, যে কোনো একটা প্রস্থচ্ছেদ আছে, তো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ডিকিউ চার্জ মনে করো পাস করছে। তো ডিকিউ চার্জ যদি আমার পাস করে, এটা ক্রস করে চলে গেল, বুঝতে পারছো? তো ক্রস করতে যে সময়টা লাগছে, ধরো এখানে টাইম হচ্ছে আমার টি, আর এখানে আমার যে টাইম ক্রস করে গেল, ক্রস করতে যে সময়টা লাগলো সেটা হচ্ছে ডিটি টাইম লাগলো। তো আমি এখানে বলবো কি এখানে টাইম হচ্ছে কি আমার টি প্লাস ডিটি। তাহলে বোঝো, এই ক্রস সেকশন দিয়ে তোমার চার্জ মুভ করছে, চলে যাচ্ছে। আর চার্জের এখানে চার্জ যেহেতু গতিশীল অবস্থায় আছে, তো এর একটা বেগও আছে। হ্যাঁ স্যার, এর একটা বেগও আছে। তো এর বেগটা ধরে নিচ্ছি এদিকে, তো এদিকে বেগ বলে তো এদিকে যাবে। তো দেখো, ডিকিউ চার্জ ডিটি টাইমে ক্রস সেকশনটা ভেদ করলো, এই উইন্ডো দিয়ে চলে গেল, কথা বুঝতে পারছো? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে অতিক্রম করলো। তো আমরা বলবো কি ইন টাইম ডিটি চার্জ কি পরিমাণ ক্রস করলো, ডিকিউ চার্জ ক্রস করলো, ডিকিউ অ্যামাউন্ট। এটা কি কিউ চার্জকে আমরা বলি, কিউ কে চার্জ দিয়ে প্রকাশ করলে ডিকিউ মানে কি অতি ক্ষুদ্র একটা চার্জ, কথা বুঝতে পারছো? ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র চার্জ ফ্লো করলো। তো আমার এখানে চার্জ বা তড়িতাদান বলতে পারো, চার্জ প্রবাহ হলো, চার্জ প্রবাহ হলো ডিকিউ। তাহলে আমার 1 সেকেন্ডে ইউনিটারি মেথড, দেখো ওই নিয়মে কি আসে, আমার 1 সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হলো, এটাকে আমরা বলবো কি স্যার, ডিকিউ বাই ডিটি। আর এই ডিকিউ বাই ডিটিটাই হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট। ডিকিউ বাই ডিটিটা কি, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রার মেজারমেন্ট। দেখো, অনেকে এখানে বলতে পারে পড়াই ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটা কি? এটাও আই, ইলেকট্রিক ইন্টেন্সিটির জন্য আই আসে এখানে। হ্যাঁ, মনে প্রশ্ন আসতে পারে যে আই কেন লিখলাম। দেখো, এটা কিন্তু আমার অ্যাভারেজ, এটা অ্যাভারেজ কারেন্ট। ডেল্টা কিউ একটা মনে করো যে একটা বড় মানের একটা চার্জ ডেল্টা টি সময় পরে মনে করো 5 মিনিটে তোমার হচ্ছে 300 কুলম্ব চার্জ ফ্লো হলো। তো 5 মিনিট পর তুমি দেখছো 300 কুলম্ব চার্জ পাস করে গেছে, কথা বুঝতে পারছো? যদি 5 মিনিটে 300 কুলম্ব চার্জ পাস করে যায়, তাহলে উপরে দেবা 300, নিচে দেবা 5 মিনিট, তো 5 ইন্টু 60, তাহলে 1 অ্যাম্পিয়ার এরকম। তো এটা হচ্ছে কি গড়, এটাকে বলা হয় গড় প্রবাহ। আর আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কি তাৎক্ষণিক কারেন্ট, কথা বুঝতে পারছো? তাৎক্ষণিক কারেন্ট আর হচ্ছে কি গড় কারেন্ট বুঝতে হবে। কারেন্ট মানে কি প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ। তো একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এটাকে বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক প্রবাহ। তোমরা তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ এগুলো শুনেছিলা, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের মধ্যে
আমি যে কারেন্টটা পাচ্ছি, ওই মুহূর্তে যে ফ্লোটা পাচ্ছি। তো বিদ্যুৎ প্রবাহের যে ডেফিনেশন আমি বলছি, তাই না, ম্যাথমেটিক্যালি আমাকে কিন্তু এখান দিয়ে পড়াতে হবে। আমাকে শুরুতে গড় দিয়ে পড়াচ্ছি, আবার অনেকে পড়ে যে, অনেকে ক্লাসে এভাবে বলে যে তোমার হচ্ছে যখন গড় প্রবাহ হয় তখন সমহারে যায়। তো এগুলো ভিত্তিহীন কথা। গড় প্রবাহ একটা গড় ধারণা। মনে করো 1 সেকেন্ডে 2 কুলম করে যাচ্ছে, তারপর মনে করো 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে 5 কুলম করে যাচ্ছে, তার এভাবে মনে করো তোমার 5 মিনিট গেল, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিমাণ গেল। তো আমি যখন গড় করছি মোট চার্জটাকে নিচ্ছি, মোট টাইম দিয়ে ভাগ করছি, ওখানে সমহারে যেতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। তো আমার ক্লিয়ারিটি রাখতে হবে এখানে। তো চার্জকে আমরা প্রকাশ করবো চার্জকে প্রকাশ করছি কি কিউ দিয়ে। তো ডিকিউ বাই ডিটি যেটা আসছে সেটা হচ্ছে আমার কি তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ যে আই যেটা পেলাম এটা স্কেলার কোয়ান্টিটি। অনেকে বলবে এটা টেনসর, অত দরকার নেই আমার, এটা এটা স্কেলার। স্কেলার এই রাশিটা হচ্ছে স্কেলার। আর এসআই ইউনিট কি স্যারের? এসআই যে এককটা হচ্ছে আন্তর্জাতিক একক, সেটা হচ্ছে কি স্যার? কুলম পার সেকেন্ড। আর এটাকে আমরা অ্যাম্পিয়ারও বলতে পারি। কথা বুঝতে পারছো? ক্যাপিটাল এ। আচ্ছা, নাম যদি লিখো তাহলে ছোট হাতের লিখতে হবে। তো আর একটা কথা হচ্ছে কি, এটা কিন্তু ভেক্টর না। কেন ভেক্টর না? এর এমন না যে দিক নাই, এর মান আছে, দিকও আছে। দেখো বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই, এর কিন্তু দিক আছে, অবশ্যই নির্দিষ্ট দিকে যাচ্ছে। হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে তড়িৎ প্রবাহ করে। তার মানে কি? তার মানে তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো কারেন্টে কিন্তু মান আছে, দিক আছে, কিন্তু তারপরে সেটা কিন্তু ভেক্টর আমরা বলছি না। কারণ কি? ভেক্টর হতে গেলে, কোন রাশিকে ভেক্টর হতে গেলে তার 3টা শর্ত তাকে মানতে হয়, মেনে চলতে হবে। একটা হচ্ছে তার মান থাকবে, আরেকটা হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তার দিক থাকবে, আর 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টরের জন্য, সেটা হচ্ছে ভেক্টরস ল অফ অ্যাডিশন, যাকে বলা হয় ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের নিয়ম মানতে হবে, তাছাড়া তুমি কোন রাশিকে ভেক্টর বলতে পারবে না। লেটস সে আমি তোমাদেরকে বোঝানোর জন্য যদি এইভাবে বলি যে স্যার একটা ওয়্যার আছে, একটা তার আছে, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর একটা তার আছে, লেটস সে তোমার এখান থেকে এই তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছো? 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো একটা পয়েন্টে মিলিত হলো। তোমরা যদি এখানে দেখো যে এই একটা তার যদি লাগানো হয় তো কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তুমি বলবে যে স্যার 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এর মধ্যে দিয়ে যাবে। এটা খুব লজিক্যাল। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার 90 ডিগ্রি। যদি আমি এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, প্রবাহ হচ্ছে, এই তারটাকে যদি আমি অ্যাঙ্গেলটাকে যদি চেঞ্জ করে দিই, 90 কে চেঞ্জ করে লেটস আমি করে দিলাম এটা 30 ডিগ্রি। তো লেটস সে তোমার এটা 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তো দুইটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই আছে, বাট আমি কি করছি? অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, এটা করলাম কি স্যার 30 ডিগ্রি। তো তুমি আমাকে বলো যে আমি যদি স্যার এরকম করি তো এখানে কি আমার কারেন্ট প্রবাহের মান চেঞ্জ হবে? না স্যার, চেঞ্জ হবে না, 5 অ্যাম্পিয়ারই পাবো। আমার কির্চফের যে ল বলে, এটা জাংশনে কিন্তু যে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্টই যাবে, তাই না? এই পয়েন্টে, এই পয়েন্টে তোমার হচ্ছে কি যে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্টই যাবে। তো 3 2 5 5ই থাকছে। তো এখানে দেখো ভেক্টরের কিন্তু যোগের নিয়ম এখানে মানছে না, আমরা সাধারণ বীজগণিতিক নিয়মে কিন্তু এটা বের করছি। ভেক্টর যোগের নিয়ম হলে কি হতো? পি কিউ যদি দুটো একটা ভেক্টর, তাহলে কি হতো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা আন্ডার রুট। তো আমার এখানে কিন্তু সিম্পল অ্যাড করছি। তো দেখো আমার মান দিক দুটোই আছে, কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহকে আমরা বলবো কি স্কেলার। কারণ কি? এটা ভেক্টর যোগের নিয়ম মানে না, এই ভেক্টরস ল অফ এডিশনকে ফলো করে না। তো এই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ নিয়ে মোটামুটি একটা ধারণা। আমরা সংজ্ঞা কি দিব? কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িতাদানের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আর প্রবাহ মাত্রা যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদটা যেরকমই হোক, ক্রস সেকশন এরিয়া, ওটা আমাদের বিবেচ্য বিষয় না, পার সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এই যে ফ্লো রেট, একে বলা হয় কি? প্রবাহ মাত্রা, একে বলা হয় কারেন্ট স্ট্রেট। কথা বুঝেছে? আর এখানে দেখো, এখানে বলা হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রাকে সংক্ষেপে বলা হয় তড়িৎ প্রবাহ। একবারে 100% অ্যাকুরেসি দিয়ে এখানে লেখা আছে জিনিসগুলো। দেখো একক কি? একক হচ্ছে তড়িৎ প্রবাহের, দেখো এসআই একক যেটা সেটা বলে দিলাম অ্যাম্পিয়ার, আর একে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। এই হচ্ছে ছোট ছোট কথা, ঠিক আছে? এখন আমরা সামনে একটু দেখি। এখন দেখো বিদ্যুৎ প্রবাহের তো দিক নাই, দিক আছে, কিন্তু আমরা সেটাকে বলছি স্কেলার। আমাদের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখো আমাদের মাঝে মাঝে কি হয়, তোমার দিকটা ইম্পর্টেন্স মানে জরুরি হয়ে যায় আমাদেরকে বোঝার জন্য।
সেক্ষেত্রে আমরা নতুন একটা টার্ম, নতুন একটা মানে রাশিকে এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে কি জে। তো যেটা কি, যেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বটা কি? এটা কিন্তু ভেক্টর রাশি। এটাকে প্রকাশ করা হয় আই বাই এ দিয়ে, মানে প্রবাহ মাত্রাকে তুমি ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করে দিলে তুমি যে রাশিটা পাবা সেটা হচ্ছে তোমার জে। এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেনসিটি। দেখো, প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণকে, কথা বুঝতে পারছো, পার ইউনিট এরিয়া কি পরিমাণ আমার ফ্লো হচ্ছে, সেটাকে আমরা বলবো কি প্রবাহ ঘনত্ব জে। তো আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। লেটস সে তোমার একটা ওয়্যার, একটা তার, এই তারের ক্রস সেকশন এরিয়া মনে করো এটা আছে এ, এটা মনে করো ক্রস সেকশন এরিয়া একটু বাঁকা হয়ে আছে। তো বিদ্যুৎ ফ্লো হচ্ছে ধরো এই দিক, এই ডিরেকশনে। তো বিদ্যুৎ প্রবাহ যেদিকে হবে সেই ডিরেকশনে কিন্তু আমি একটা নতুন ভেক্টরকে ডিফাইন করছি। যে ভেক্টরটা কি আমার স্যার? এই ভেক্টরটা হচ্ছে স্যার আমার জে ভেক্টর। এই ভেক্টরটা কি স্যার? আমার জে ভেক্টর। এই জে ভেক্টরটা কি? এটা হচ্ছে কি আমার কারেন্ট ডেনসিটি, এটা প্রবাহ ঘনত্ব। হ্যাঁ স্যার, অরিন্দম স্যার খুব সুন্দর করে বলছেন, এর ডিরেকশনটা কারেন্ট ফ্লোয়ের দিক বরাবর। এখন বিষয় হচ্ছে কি, যে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি এরিয়া ভেক্টর। দেখো, এরিয়া ভেক্টর কি হয় আমরা এ দিয়ে প্রকাশ করব। দেখো, ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে এখানে বিবেচনা করব। তো এরিয়া ভেক্টরের মান কি হবে? এরিয়া ভেক্টরের মান হবে কি ক্ষেত্রফলের মান, মানে এই লেনটা কত হবে ক্ষেত্রফলের মান। যদি ক্ষেত্রফল মনে করো 2 হয়, তাহলে লেনটা ওইভাবে ধরবো 2। ক্ষেত্রফল যদি তোমার 4 হয়, তাহলে লেনটা তখন ডবল হয়ে যাবে। ডিরেকশনটা কি হবে? পারপেন্ডিকুলার টু দা এরিয়া, এই সারফেস। এই সারফেসের সাথে লম্বভাবে তোমাকে দিকটা বলতে হবে। তো আমি এখানে এরিয়া ভেক্টর যেটা দেখালাম স্যার এখানে, এটা হচ্ছে এ ভেক্টর এই ডিরেকশনে। আর আমি ভেক্টরকে দেখো, আমি যে ভেক্টর যেটা, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। একে আমি প্যারালাল ভাবে শিফট করতে পারবো। তো প্যারালাল ভাবে যদি শিফট করে দাও যে ভেক্টরকে, তাহলে আমি এই পয়েন্টে নিয়ে আসলাম। তো অ্যাঙ্গেল লেটস সে থিটা। তো আমরা বিদ্যুৎ প্রবাহের প্রবাহ মাত্রাকে যেটা বলছি আমরা আই, আমরা যেটা বলছি আই। তো আই এর যেটা একবারে পিওর মিনিং সেটা কি? সেটা হচ্ছে জে ডট এ, ভেক্টর ডট। দুটো ভেক্টরের যখন ডট গুণ হয় তখন সেটা স্কেলার দেয়, বুঝতে পারছো? তো দুটো ভেক্টরের ডট গুণ হয়েছে, কারেন্ট পেয়েছি। তো আই ইকুয়াল টু জে ডট এ, এটা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল একটা প্রকাশ, একটা গাণিতিক প্রকাশ। এখন এমনও হতে পারে যে তোমার যদি প্রবাহ ঘনত্ব যদি আমার কনস্ট্যান্ট না হয়, মনে করো ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন 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 দিকে গেলে আমার ধরো উপরের দিকে যাচ্ছে প্রবাহ ঘনত্ব কমছে, বা নিচে নামছে প্রবাহ ঘনত্ব আর এর সাথে সমানুপাতিক, এরকম একটা সম্পর্ক হয়েছে। যদি আমার যে যদি কনস্ট্যান্ট না হয়, দেখো তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি আই ইকুয়াল টু জে ডট ডিএ ইন্টিগ্রাল। আমি একটু বুঝে বলি, এই জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝো, আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি বলি কাজ, যে কোনো কাজ, কাজকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ ডট ডিএস ইন্টিগ্রাল, তাই না? আর ধ্রুব বল দ্বারা কাজ যেটা আমরা বলি, যখন আমার কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ, তখন আমরা বলি এফ ডট এস, মানে এফ এস কস থিটা। তো একইভাবে জে এ কস থিটা, এটা বলতে পারি জে এ কস থিটা। এটা এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার যখন জে কনস্ট্যান্ট, প্রবাহ ঘনত্ব যখন আমার ধ্রুব হবে, তখন আমরা বলবো কি আই ইকুয়াল টু জে ডট এ। আর যদি আমার প্রবাহ ঘনত্ব যদি ধ্রুবক না হয়, যদি আমার একটা ভ্যারিয়েবল হয়, মানে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু লিখবো জে ডট এ ডি, আর জে ডট ডি ইন্টিগ্রাল করে আমরা কি করবো। তো সিম্পল হবে যে কাজের ক্ষেত্রে যেটা আমরা পড়েছিলাম সেই এরকমই। আর তোমরা যদি মনে করো ফ্লাক্স, ফ্লাক্সকে আমরা কি ভেবে লিখি? ফ্লাক্স হচ্ছে ই ডট ডি ইন্টিগ্রাল, অথবা আমরা বলতে পারি যদি আমার ইলেকট্রিক ফিল্ড যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে ই ডট এ। তো এই জিনিসগুলো তোমরা এখানে মানে মিলে মিলে বুঝতে পারো। আসলে এটার কিন্তু কোনো আমার দরকার ছিল না, আমি জাস্ট প্রবাহ ঘনত্বের সাথে তড়িৎ প্রবাহের যে সম্পর্ক সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। হ্যাঁ স্যার, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, এটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কারেন্ট কিন্তু আমার স্কেলার, এটা মাথায় রাখতে হবে। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই, আই স্কেলার, বাট আই ডিরেকশনে আমরা একটা ভেক্টর নিচ্ছি, বুঝতে পারছো? সেটা হচ্ছে কি আমার জে, দ্যাট ইজ।
তো একটু মনোযোগ দিয়ে দেখো, এবার আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবা। যখন ইলেকট্রিক ফিল্ড না থাকে আশপাশে, মনে করো তোমার কাছে একটা মেটাল আছে, মেটাল মানে একটা মনে করো ধাতব পদার্থ আছে, ধাতুর তার আছে, তো ওর মধ্যে তো ইলেকট্রন আছে। হ্যাঁ স্যার ইলেকট্রন আছে। ইলেকট্রন কিভাবে থাকে স্যার? পরমাণুর সাথে যুক্ত থাকে। কিছু ইলেকট্রন তো ফ্রি ক্লাউড, মানে মেঘের মতো করে উড়ে ঘুরে বেড়ায়, তাই না? তো কিছু ইলেকট্রন ক্লাউড কিন্তু আমরা এখানে পাবো, যে ইলেকট্রনগুলো কিন্তু বাউন্ড হয়ে থাকবে না, পরমাণুর অধীনে না থেকে তোমার সেটা মেটালের হয়ে থাকবে, সারফেসে ঘুরে বেড়াবে। তো সেই ক্ষেত্রে দেখো, মানে সেটা বাউন্ড নয়, মুক্ত ইলেকট্রন, সেটাকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এখন মুক্ত ইলেকট্রন মানে সেটা এমন মুক্ত না যে তোমার মেটাল বা তোমার তার থেকে বের হয়ে উড়ে চলে গেছে, এরকম না, এতটা মুক্ত হয়নি। সে ওই পদার্থের মধ্যে আছে, কিন্তু সে র্যান্ডমলি চলাচল করছে। তো একটু এখানে কিলার ভিজুয়ালাইজেশন দেখো, কিলার ভিজুয়ালাইজেশন দেখো, বুঝতে পারছো? এখান থেকে ওখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, র্যান্ডমলি চলাচল করছে। তো র্যান্ডম যখন তোমার চলাচল করবে ফ্রি ইলেকট্রন গুলো, তাই না? ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু র্যান্ডম চলাচল করছে। আমরা যদি একটু এখানে দেখি, আমরা যদি স্যার একটু 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 এখানে যদি মনোযোগ দিয়ে দেখো, তো তুমি যদি একটা যে কোনো একটা ক্রস সেকশন যদি কল্পনা করো, একটা ক্রস সেকশন, তাহলে দেখবা তো কোন একটা মোমেন্টে যে পরিমাণ ইলেকট্রন, মনে করো একটা ইলেকট্রন এদিকে গেল, একটা ইলেকট্রন এখান থেকে এদিকে গেল, তো বুঝতে হবে একই সাথে একই সময়ে আরেকটা ইলেকট্রন এদিকে যাবে। কথা বুঝতে পারছো? তো আমার এখানে ঘটনাটা কি ঘটে? ঘটনা আমার স্যার এখানে ঘটে যে স্যার আমার এখানে যে কোনো ক্রস সেকশনের মধ্যে দিয়ে দেখো এখানে র্যান্ডমলি চলাচল করছে মুক্ত ইলেকট্রন। তো আমি যদি যে কোনো একটা ক্রস সেকশন নিই, যে কোনো একটা ক্রস সেকশন নিই, তাহলে স্যার কি হচ্ছে, এই ক্রস সেকশন দিয়ে যে যে পরিমাণ চার্জ ডানে যাচ্ছে সেই পরিমাণ চার্জ বামে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তো আমার এখানে নিট চার্জ ফ্লো কত হচ্ছে? 0। কথা বুঝতে পারছো? তো আমার এক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো প্রস্থচ্ছেদে যদি কল্পনা করি, যে কোনো প্রস্থচ্ছেদে প্রস্থচ্ছেদে যে কোনো মুহূর্তে আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখবো, কিউ নিট আমার হচ্ছে 0। তার মানে কি, আমার আই যেটা পাবো সেটা 0 পাবো। এরা কিন্তু অনেক দ্রুত ছোটাছুটি করছে। দেখো এই ইলেকট্রনগুলো যে ছোটাছুটি করছে, এর স্পিড কিন্তু অনেক বেশি। তুমি একে কিন্তু গ্যাসের মতো রিলেট করতে পারো, যে মনো অ্যাটমিক গ্যাস যাকে বলা হয়, তোমার এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাসের সাথে তুমি যদি মানে এটাকে মিলিয়ে যদি একটু দেখো, তাহলে স্যার তুমি নিজেই বুঝতে পারবা যে স্যার আমরা জানি কি, মনো অ্যাটমিক গ্যাস মনে করো সিঙ্গেল মলিকুল, সিঙ্গেল একটা মানে পরমাণু ইলেকট্রনকে যদি ধরো, তাহলে তার এনার্জি কত? তার 3টা ডিগ্রি অফ ফ্রিডম। তো আমরা জানি একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এনার্জি হচ্ছে kT/2 এনার্জি। এটা রুম টেম্পারেচারে ঘটনা ঘটছে। তো 3টা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য 3kT/2 এনার্জি, আর দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m ইন্টু ভি স্কোয়ার। আর এই ভি কে বলবো কি, ভিটি। এটা কি, থার্মাল ভ্যালোসিটি। থার্মাল মানে হচ্ছে তাপ, তো তাপের কারণে তার যে ছোটাছুটিটা হচ্ছে তো থার্মাল ভ্যালোসিটি যেটা হচ্ছে সেটা কি, ভি টি দিলাম। তো তুমি এখানে দেখো বোলজম্যান কনস্ট্যান্টের মান বসাবা। এখানে রুম টেম্পারেচার তুমি 27°C ধরতে পারো, মানে তোমার কেলভিন স্কেলে তুমি বসাও, 300 বসাও। তুমি ইলেকট্রনের ভর তুমি বসাতে পারো। তুমি এখানে ভি এর ভ্যালু যেটা পাবা, এই থার্মাল ভ্যালোসিটি, সেটা প্রায় তোমার এরকম আসবে 10⁵ মিটার/সেকেন্ড। 10⁵ মিটার/সেকেন্ড, কম সম কথা না। এটা প্রায় 100 কিলোমিটার/সেকেন্ড স্পিডে চলাচল করছে। বুঝতে পারছো? এটা প্রায়, মানে এই যে ইলেকট্রনগুলো আছে, যেগুলো তোমার মুক্ত ইলেকট্রন, এগুলো যে স্পিড সেটা কিন্তু অনেক বেশি, এবং সেটা আমি কি বলছি, প্রায় 100 কিলোমিটার/সেকেন্ড। এত স্পিডে চলাচল করছে, কিন্তু ফলাফল আমার 0। তো একটা ছোট কণা থেকে তুমি নিজের লাইফে একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা তুমি নিতে পারো। সেটা হচ্ছে কি, তুমি যতই র্যান্ডম চলাচল করো, যত দ্রুত চলো, এই দ্রুত চললে যে তোমার ফলাফলটা ভালো আসবে বা ফলাফল তুমি পাবা, এর কোনো গ্যারান্টি নাই, তাই না? তোমরা অনেকে পড়াশোনা করছো অনেক, হ্যাঁ ক্লাস দেখছো, এই করছো, বই পড়ছো, কিন্তু আসলে কোনো তোমাদের কোনো ডিরেকশন নাই। তোমরা কি পড়ছো তুমি নিজে জানো না, কি পড়ছো, কি শিখছো না শিখছো কিছু জানো না, ছোটাছুটি করছো, অ্যাডমিশনে গিয়ে 0। তো দ্রুত চলাচল করাটাই জীবনের কোনো লক্ষ্য হওয়া উচিত না। তোমাদের গোল ঠিক করতে হবে যে তুমি কোন লক্ষ্যে তুমি যাবা। দেখো র্যান্ডম চলাচল করছে, একটা এদিকে তো আরেকটা এদিকে, আরেকটা এদিকে তো আরেকটা এদিকে, একটা আই ক্যাপ তো আরেকটা জে ক্যাপ, একটা আই ক্যাপ একটা মাইনাস আই ক্যাপ, একটা জে ক্যাপ তো একটা মাইনাস জে ক্যাপ। তো বিপরীত দিকে তোমার কাউকে না কাউকে পাচ্ছই। তো আমার নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। একটা ইলেকট্রন তোমার, একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, এখান থেকে মনে করো এখানে আসলো, আবার এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে ফিরে আসলো।
তো আগের অবস্থানে সে ফিরে আসলো, তো নিট ডিসপ্লেসমেন্ট 0, তার মোট সরণই শূন্য। তো মোট সরণ যদি শূন্য হয়ে যায় তো ও ওখানে আছে, ইলেকট্রনগুলো ওখানে আছে, রেস্ট পজিশনে আছে, এভাবে বলতে পারবো আমরা। তার মানে এখানে বিদ্যুৎ কোনো প্রবাহিত হচ্ছে না। তো আমি এটাই বলতে যাচ্ছি যে তুমি যদি এখানে ফিল্ড না দাও, বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র না দাও, তো তড়িৎ ক্ষেত্র দিলে কি হয়, ই দিবা, ই তড়িৎ প্রবাহ মাত্রা। তো ফিল্ড যদি তুমি না দাও তো তড়িৎ কোনো বল আসবে না, তড়িৎ বলের কারণে তো তড়িৎ ক্ষেত্র। তো আমি একটু বুঝাচ্ছি এটা অনুপস্থিতিতে কি হয়। মানে সাধারণত আমরা যে বিদ্যুতের তারগুলো নিয়ে থাকি তাদের মধ্যে আমরা কোনো প্রভাব পাই না। কেন পাই না, তার কারণ হচ্ছে এটা, যেটা র্যান্ডম চলাচল করছে, নিট কারেন্ট আমার 0। যদি আমি এরকম করি যে আমরা একটা ফ্লো পেতে চাই, একটা বিদ্যুৎ প্রবাহ পেতে চাই, তাহলে কি করতে হবে, ব্যাটারি দিতে হবে। আর ব্যাটারি দিলে কি হয়, সেখানে ভোল্টেজ দেওয়া হয়, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা হয়, তখন একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়। তখন দেখা যায় কি, তারা কিন্তু তার যে সরণটা হচ্ছে সেই সরণটা এদিকে দেখো না, এখানে তারণ বেগ আমি একটু বুঝিয়ে বলবো একবার ডিটেলসে। এখান থেকে সে এখানে গেল, এখান থেকে সে এখান থেকে আবার ধাক্কা খেয়ে এখানে আসলো, আবার ধাক্কা খেয়ে এখানে গেল। সে যখন ফিরে আসছে তখন দেখা যাচ্ছে কি সে সামনে একটু চলে আসছে, এরকম জায়গায় চলে আসলো। তার মানে তার একটা ডিসপ্লেসমেন্ট পেলা, বুঝতে পারছো? তো এইদিকে মনে করো তার একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স কাজ করছে। তো ইলেকট্রনের উপর যদি এদিকে ফোর্স কাজ করে, এদিকে যদি ফিল্ড থাকে, তো এদিকে যদি ফোর্স কাজ করে, কথা বুঝতে পারছো? তো একটা যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই না করবা তখন কিন্তু সেই দিকে যাবে না। তো তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার র্যান্ডম যখন চলাচল করছে তখন সে ধাক্কা টাক্কা খেয়ে কলিশন হয়ে সে আবার আগের জায়গায় চলে আসছে, ব্যাপারটা এরকম। কিন্তু তুমি যখন ফিল্ড অ্যাপ্লাই করলে তো ফোর্স পাবা, তাই না? আমরা কি জানি, এফ ইকুয়াল টু স্যার কিউই, তাই না? যদি চার্জ আমার নেগেটিভ হয়, ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে ফোর্স কি আসবে, ফোর্সের ডিরেকশন হবে কি, ফিল্ডের অপোজিট। আমরা এভাবে বলতে পারি, হ্যাঁ স্যার একদম সঠিক, তাই না? তো ফিল্ডের দিকে ফোর্সের দিকে, এটাই বলতে যাচ্ছি। তো এই ফোর্সের কারণে সে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছে। দেখো তার স্পিড কিন্তু ওরকমই আছে, লক্ষ মিটার পার সেকেন্ড ওরকমই আছে, বাট সে ক্ষুদ্র আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে, কলিশন হবে এগিয়ে যাবে। তো এই যে বেগ নিয়ে সে এগিয়ে যাবে, এই যে লব্ধি একটা বেগ নিয়ে এগিয়ে যাবে সে, তাই না? ওই অ্যাভারেজ ভেলোসিটিটা হচ্ছে কি আমার তারণ বেগ, একে বলা হয় ড্রিফট ভেলোসিটি। দেখো এখানে বলা হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তে, আমি ক্লিয়ারলি বুঝে দিচ্ছি, একটা অ্যানিমেশন দেখাবো, ক্লিয়ার অ্যানিমেশনে একবারে তোমার ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে বলছে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে, তুমি মেটালের দুই প্রান্তে যদি তড়িৎ প্রবাহ করো, বিভব পার্থক্য যদি দাও, দেখো বিভব পার্থক্য তুমি কিভাবে করবা, মনে করো এপারে ওয়্যার দিয়ে তুমি হচ্ছে কি ব্যাটারি দিলা, তো এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ধরো এটা ভি2, এটা ভি1, তো এটা তোমার ভি2, এটা ভি1, কথা বুঝতে পারছো? তো আমার পোটেনশিয়াল ডিফারেন্স একটা এখানে দিয়ে দিয়েছো, দ্যাট ইজ ভি2 মাইনাস ভি1। তো দেখো উচ্চ বিভব এদিকে, নিম্ন বিভব এদিকে, তো ইলেকট্রন কি হবে, ইলেকট্রন তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, আর বিদ্যুৎ প্রবাহ পাবো আমরা বিপরীত দিকে, এটা আমাদের কনভেনশন। তো এখানে ঘটনাটা কি হবে স্যার, এখানে ঘটনা হবে কি, এই যে একটা ইলেকট্রন লেটসে এখানে আছে, কোন লেটসে এদিকে থার্মাল ভেলোসিটি হচ্ছে এইদিকে, তার গায়ে লাগবে একটা ফোর্স। একটু মনোযোগ দাও, তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দাও, মানে কি তুমি এখানে ব্যাটারি দিচ্ছ, মানে ফিল্ড তুমি এখানে দিচ্ছ। তো ইলেকট্রিক ফিল্ড যেটা আমার এখানে আছে স্যার, সেই ফিল্ডটা হচ্ছে কি স্যার, এই ই ফিল্ড এখানে স্থাপন করে দিচ্ছ তুমি। তো ফিল্ডের অপোজিটে লাগবে ফোর্স। তো ফোর্স যেটা তোমার এখানে আসছে, দ্যাট ইজ কিউ ইন্টু ই, দ্যাট ইজ ই ইন্টু ই, এই ডিরেকশনে। তো এ একটা প্যারাবোলিক পাথ ফলো করবে, তার বেগের দিকে দিকে সে এদিকে না গিয়ে সে একটা প্যারাবোলিক পাথ ফলো করবে, সেটা কার্ভ পাথ ফলো করবে। ব্যাপারটা এরকম, আমি একটু বুঝিয়ে বলছি, একটু দেখো, সে এইরকম একটা পাথ ফলো করবে, বুঝতে পারছো? এরকম একটা পাথ ফলো করবে। ব্যাপারটা এরকম যে তুমি একটা বস্তুকে প্রজেক্টাইল তুমি একটা বস্তুকে নিক্ষেপ করেছো অ্যাঙ্গেলে, তো গ্র্যাভিটি তো আছে, গ্র্যাভিটি নিচে কাজ করছে, মানে নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তো ওটা তো একটা প্যারাবোলিক পাথ ফলো করে তোমার পড়বে, ও তো ওইদিকে চলে যাবে না। তো এখানে তোমার ফোর্স যেটা আসছে, সেই ফোর্সটা আমার এইদিকে, এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর। একই কথা এখানেও তোমার একটা প্যারাবোলা, এটা কি হবে, প্যারাবোলা আকারে তার একটা পথে প্যারাবোলা। তো প্যারাবোলা পাথ সে অনুসরণ করবে, সে এই পথে যাবে, আবার সে ধাক্কা খেয়ে কি হবে, সে আবার ফিরে আসবে, আবার সে মনে করে ধাক্কা খাবে,
আবার সে ফিরে আসবে। তো তুমি যদি ইলেকট্রনকে দেখো, তুমি যদি স্যার ইলেকট্রনকে দেখো, তো স্যার এখানে কি হবে, ঘটনা হবে স্যার এ আস্তে 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 আবার এখানে ফোর্স লাগবে, ফোর্স লাগবে, সে ফোর্স লাগবে, মার খাবে, সামনে হবে, মার খাবে, সামনে হবে, সে আস্তে 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 সামনে দিকে আসবে। তো দেখো সে এই প্রান্ত থেকে ইলেকট্রনটা এইদিকে চলে আসছে। তো এইভাবে তোমার ইলেকট্রন ফ্লো করে যখন তড়িৎ প্রবাহ হয়। আর এটাকে বলা হয় তারণ বেগ। তারণ বেগ যেটা আমরা বলছি, এটাকে ভিডি দিয়ে যদি প্রকাশ করো, এর এটা মানটা খুব ছোট হয়, কথা বুঝতে পারছো? সে কিন্তু ওরকম স্পিডে আছে, অনেক স্পিডে আছে, বাট সে এদিকে যে এগিয়ে আসার স্পিড, এই যে তারণ বেগ, এটা কিন্তু খুবই ছোট হয়। এটা কি রকম হয়, এটা মনে করো 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড বা মিলিমিটার পার সেকেন্ড, এরকম একটা অর্ডারে তোমার বেগ পাওয়া। তো এইভাবে সে চলে আসবে। তো এটার আমি মানে প্রপার ডেরিভেশন তোমাদেরকে করে দেখাবো। তার আগে একটু মনোযোগ দিয়ে এখানে দেখো যে ফিল্ড দেওয়ার আগে কি আর না দেওয়ার আগে কি। দেখো দেখো ফিল্ড দেওয়া হয়নি, দেখো র্যান্ডম চলাচল করছে, মিড কারেন্ট 0। এখন দেখো ফিল্ড দেওয়া হবে, এখন দেখো ফিল্ড দেওয়া হবে, এই যে ফিল্ড দেওয়া হলো, দেখো এখন দেখো ধাক্কা খাচ্ছে চলে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো সে যে এইদিকে যাচ্ছে, বুঝতে পারছো, তার মানে ফিল্ডের দিকে। দেখো একটু মনোযোগ দাও, আবার দেখো, দেখো র্যান্ডম চলছে, র্যান্ডম চলছে, ফিল্ড দেওয়া হলো, ফিল্ড দেওয়া হলো, ফিল্ড কোন দিকে স্যার? ফিল্ডের দিকে, ফিল্ডের দিকে, কথা বুঝতে পারছো? ফিল্ডের দিকে হলে ফোর্স ডান দিকে, কথা বুঝতে পারছো? ডান দিকে ফোর্স, বাম দিকে ফিল্ড। তো ফোর্সের দিক কারণে সে কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিভাবে এগিয়ে যাচ্ছে দেখো, ধাক্কা খাচ্ছে এগাচ্ছে, ধাক্কা খাচ্ছে আগাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি মিলিমিটার পার সেকেন্ড এরকম রেঞ্জে আসে। এটা হচ্ছে কি তারণ বেগ, কথা বোঝা যাচ্ছে? এ হচ্ছে তারণ বেগের এটা মোটামুটি একটা ধারণা। একটু মনোযোগ দিয়ে দেখো, এ হচ্ছে তোমার ইলেকট্রন, এ হচ্ছে ইলেকট্রন। আমি একটা ইলেকট্রনকে দেখাচ্ছি এখানে। এখানে লাগানো হয়েছে কি ব্যাটারি, তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। পোটেনশিয়াল ডিফারেন্স তুমি এখানে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তো দেখো আমার ফিল্ড কোন দিকে, ফিল্ড হবে কি এদিকে, পজিটিভ থেকে নেগেটিভ ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এটাকে আমরা বলবো ই। তো দেখো আমার ই এদিকে, তো এর একটা ফোর্স লাগবে, মনে করো এ এদিকে যাচ্ছিল, ইউ বেগ নিয়ে যাচ্ছিল, ইউটা কি ইউটি, এটা মনে করো থার্মাল ভেলোসিটি। তো আমি একটু বুঝিয়ে তোমাদেরকে বলছি যে এই ইলেকট্রনটা, এটা ইউটি থার্মাল ভেলোসিটি, আমি এটা বলছি যে থার্মাল ভেলোসিটি আমি বলছি এখানে ইউ1 দিলাম না, সেটা ইউ1। তো ইউ1 আমার কি ফিল্ড দেওয়ার পূর্বে, মানে কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আসার পূর্বে, বাংলা ভাষা লিখছি, প্রথম ইলেকট্রনের বেগ, প্রথম ইলেকট্রনের তাপীয় বেগ, এটা হচ্ছে আমি ধরলাম ইউ1। তো একটু মনোযোগ দিয়ে দেখো, তার তো এদিকে যাওয়ার কথা ছিল, সে এদিকে না গিয়ে সে একটা কার্ভ, একটা পাথ ফলো করবে, কারণ হচ্ছে কি তার উপর লাগবে একটা ফোর্স, এদিকে লাগবে ফোর্স, দ্যাট ইজ ই ইন্টু ই, কিউই, তাই না? তো দেখো ফোর্স আমার এইদিকে, তো সে একটা কার্ভ পাথ ফলো করবে, সে এইরকম একটা জায়গাতে যাবে। এই জায়গা থেকে পৌঁছালো সে কলিশনের আগে, তার একটা বেগ এখানে আছে, শেষ বেগটা ধরলাম আমি কি ভি1, সেটা হচ্ছে ভি1। সংঘর্ষের আগে তার বেগ ছিল এরকম, ভি1, কথা বুঝতে পারছো? তো তারপরে সে সংঘর্ষ হবে, সে আবার সামনের দিকে এগিয়ে আসবে, একটু একটু সামনে এগিয়ে আসবে, আবার সে যাবে, কাঠপাত ফল করবে, আবার সে আসবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে আসবে, ধাক্কা খাবে আসবে, ফোর্স আমার লাগছে লাগছে, ফোর্স আমার লাগছে লাগছে, কথা বুঝতে পারছো? আমি এটা বলছি যে ভি1টা কি আমার মানে ফিল্ড সংঘর্ষের পূর্বের বেগ। এই টার্মগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ভি1টা কি? ভি1 হচ্ছে সংঘর্ষের, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষ তো হচ্ছে অ্যাটমের সাথে, পরমাণুর সাথে, দেখলাই তো? তো পরমাণুর সাথে সংঘর্ষের পূর্বে তার শেষ বেগ, কার শেষ বেগ? প্রথম ইলেকট্রনের, প্রথম ই এর, প্রথম ইলেকট্রনের শেষ বেগ। তো এরকম অনেক ইলেকট্রন আছে। আর দেখো একটা সংঘর্ষ হওয়ার আগে সে যে রাস্তাটা গেল, এই রাস্তাতে তার টাইম লাগলো, যেটা সেটাকে আমরা বলছি টাউ। সে টাইমটা যেটা লাগলো সেটাকে বলছি কি আমি টাউ। তো টাউ যদি বলি তো এটা টাউ1। তো হোয়াট ইজ টাউ? টাউ হচ্ছে কি রিল্যাক্সেশন টাইম, মানে বিরাম, বিরামকাল যাকে বলা হয়, বিশ্রাম, বিশ্রাম নেওয়ার সময়টা। তো টাউ হচ্ছে কি প্রথম ইলেকট্রনের, প্রথম ইলেকট্রনের বিরামকাল। বিরামকাল মানে এটাই বোঝায় যে তোমার
মানে দুটো সাকসেসিভ পজিশনের মাঝে জেতার সময়টা। আমি এখানে টাউ ওয়ান যেটা লিখলাম এটা প্রথম ইলেকট্রনের জন্য। তো আমি যদি এখানে নিউটনের ল অ্যাপ্লাই করি, তো দেখো এগুলো আমি যদি অনেস্টলি এখানে বলি, তো এগুলো সব কোয়ান্টাম ফেনোমেনা। কোয়ান্টাম ফেনোমেনাতে আমরা অ্যাপ্রক্সিমেশনে আনার জন্য আমরা নিউটনের ল একটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি বলি স্যার এখানে আমরা কি জানি, আমরা জানি স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমরা জানি। তো ফার্স্ট ইলেকট্রনের জন্য আমরা কি বলতে পারি স্যার, ফার্স্ট ইলেকট্রনের জন্য আমরা এখন বলতে পারি স্যার এখানে ভি ওয়ান যেটা ভেক্টর ফর্মে যদি লিখো, দ্যাট ইজ ইউ ওয়ান ভেক্টর প্লাস এ টাউ ওয়ান। লেখা যাচ্ছে কিনা বলো? আর এটা কি? এ হচ্ছে ত্বরণ। তো আমরা এখানে ত্বরণটা কিভাবে লিখবো? ত্বরণ এ কে আমরা লিখবো কি এফ বাই এম, নিট ফোর্স বাই মাস। তো দেখো আমার নিট ফোর্স যেটা আছে দ্যাট ইজ ই ইন্টু ই, স্মল ই ক্যাপিটাল ই, বুঝতে পারছো? স্মল ই যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ক্যাপিটাল ই হচ্ছে ফিল্ড, আর এখানে স্যার আছে এম, মাস অফ ইলেকট্রন, তাই না? প্রতিটা ইলেকট্রনের কিন্তু ত্বরণ আমার একই হচ্ছে। তো খুব সুন্দর কথা স্যার, আপনি খুব সুন্দরভাবে বলছেন স্যার, ভি ইকুয়াল টু ইউ প্লাস, এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো টাউ ওয়ানটা কি আমার রিল্যাক্সেশন টাইম, যেটা বলে বিরাংশ। তো এইভাবে তোমার আরো ইলেকট্রন আছে, সেকেন্ড ইলেকট্রন আছে, থার্ড ইলেকট্রন আছে, তো এন সংখ্যক ইলেকট্রন আছে। তো আমি যদি বলি ভি টু, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য। ভি ওয়ান ভি টুটা কি সংঘর্ষের আগ মুহূর্তে তার যে বেগটা অ্যাচিভ করছে, কথা বুঝতে পারছো? যে ত্বরণ আছে বেগ চেঞ্জ হচ্ছে। তো থার্মাল ভেলোসিটি হচ্ছে কি আমার ইউ যেটা, সেটা হচ্ছে কি আমার ফিল্ড দেওয়ার পূর্বে। তো ফিল্ড দেওয়ার পূর্বে দ্বিতীয় ইলেকট্রনের জন্য ধরো, দ্বিতীয় ফ্রি ইলেকট্রনের জন্য ধরো ইউ টু, দ্যাট ইজ এ টাউ টু। এভাবে তোমার হচ্ছে কি ধরো এন সংখ্যক ইলেকট্রন আছে, তো এন সংখ্যক ইলেকট্রন আছে ভিএন, ভিএন হচ্ছে nth ইলেকট্রন যেটা আছে তার শেষ বেগ সংঘর্ষে পূর্বে, এর রিল্যাক্সেশন টাইম ধরো টাউ এন। তো আমরা এইভাবে লিখবো যে ইউ এন প্লাস এ টাউ এন। আর এইগুলোকে যদি আমি এখন যোগ করি, এগুলোকে যদি স্যার অরিন্দম স্যার এখন যোগ করে, কি ঘটনা ঘটবে স্যার? এখানে আসবে ভি ওয়ান প্লাস ভি টু, এভাবে তোমার আসবে ভিএন শেষ বেগ, আর এভাবে তোমার এখানে আসবে ইউ ওয়ান প্লাস ইউ টু, এভাবে চলতে থাকবে প্লাস ইউ এন, ভেক্টর ফর্মে ভেক্টর দিয়ে দাও, প্লাস এ টাউ ওয়ান প্লাস টাউ টু, প্লাস এইভাবে চলতে টাউ ওয়ান টাউ এন। কথা বোঝা যাচ্ছে? এইটা আসবে ভেক্টর। তো স্যার আমি যদি এন দিয়ে এখানে ভাগ করে দিই, আমি যদি স্যার এখানে এন দিয়ে ভাগ করে দিই, দেখো এই পারে এন দিয়ে ভাগ করে দিলাম, এই পারে এন দিয়ে ভাগ করে দিলাম, তো বুঝতে পারছো এন দিয়ে ভাগ করে দিলে এরকম হবে। তো আমার এখানে ঘটনা কি ঘটবে দেখো, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি ইউ এন, এগুলো কিন্তু আমার ইনিশিয়াল থার্মাল ভেলোসিটি, এগুলো যোগ করলে কিন্তু আমার জিরো হবে। ইনিশিয়াল থার্মাল ভেলোসিটির মানে মোট যে তোমার বেগ যেটা আদি বেগ তার গড়, তো এটা আমার জিরো হবে। জিরো হবে কেন? কারণ র্যান্ডম চলাচল করলে একটা ডানে গেলে একটা বামে যায়, একটা উপরে গেলে একটা নিচে আসে, যার ফলে আমার ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি, বুঝতে পারছো, ইকুয়াল অপোজিট, যার ফলে এটা আমার জিরো হবে। তো এটা যদি স্যার আমার জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় থাকবে কি স্যার? থাকবে হচ্ছে আমার এটা। তো এটাকে বলা হয় কি ডিপ ভেলোসিটি। এটাই হচ্ছে তোমার ডিপ ভেলোসিটি। আর ডিপ ভেলোসিটিকে কি লিখবো? সেটা তো জিরো হয়ে গেল, এটা এর ইন্টু টাউ অ্যাভারেজ। টাউ অ্যাভারেজ যেটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, গড় বিরাম। তো টাউ অ্যাভারেজকে টাউ লিখে দেওয়ানোর সময় আমি একটু নেক্সট স্লাইডে যাই, দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম ডিপ ভেলোসিটি, যেটা পেলাম আমরা, যেটা ডিপ ভেলোসিটি পেলাম সেটা হচ্ছে এ ইন্টু টাউ, আমি ভেক্টর ফর্মে লিখছি। টাউ অ্যাভারেজ যেটা সেটাকে টাউ দিয়ে লিখলাম, সমস্যা নাই, বুঝে নাও। তো টাউটা কি আমার গড় বিরামকাল। অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, হ্যাঁ স্যার ঠিক বলেছেন স্যার, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। তো একটু মনোযোগ দাও এখানে, এর ভ্যালু কত? আমি যদি মান লিখি, আমি যদি মান এখানে লিখতে চাই, তো মানকে কিভাবে লিখবো? মান বসিয়ে দিব। তো আমার ডিপ ভেলোসিটির যে মান আসবে, দেখো এর মান কি? এর মান হচ্ছে ই বাই ক্যাপিটাল স্মল এম ইলেকট্রনের ভর ইন্টু টাউ, বুঝতে পারছো? তো এটাকে এভাবে লেখা যায়, মনে রাখতে পারো, ই টাউ বাই এম ইন্টু
খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা ডিপ ভেলোসিটি। এখানে বুঝতে পারছো যে এখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, টাও হচ্ছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, এক ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে এক ইলেকট্রনের ভর। বোঝা যাচ্ছে? তো ডিপ ভেলোসিটি যেটা তারণ বেগ, তো আমি সেটাই বললাম যে তারণ বেগটা কি এখানে, তারণ বেগটা যে স্যার এখানে দেয়া আছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য, এখন বুঝো সংজ্ঞাটা, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে তার ভেতরের মুক্ত ইলেকট্রনগুলোর উচ্চ বিভবের প্রান্তের দিকে যে লব্ধিকর বেগে অগ্রসর হয় তাকে বলা হয় কি পরিবাহীর বিচলন বেগ বা তারণ বেগ। বিচলন বেগও বলা হয় বা তারণ বেগ বলা হয়। কথা বুঝতে পারছো? এই যে পজিটিভ টার্মিনালের দিকে কিন্তু ইলেকট্রনগুলো যাচ্ছে, তাই না? এ বলে দিয়েছে দেখো, তাই না? উচ্চ বিভবের দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। এই যে ধীরে 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 সে ধাক্কা খেয়ে খেয়ে নদীনৌকার অঙ্কে যখন পড়ো ডিপ্ট, তুমি পড়ায় না তো এগুলো, ডিপ্ট ডিপ্ট বলেই না কেউ। এই যে তোমার নদী যখন পার হয়, নদী নৌকার অঙ্গ করেছো, তখন কি হয়, স্রোতের কারণে সে ধাক্কা খেয়ে 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 যখন অপর প্রান্তে পৌঁছায় সে কিন্তু কিছু দূরত্ব এক্স অক্ষ বরাবর সরে যায়, ওটাকেও কিন্তু ডিপ্ট বলে, একই কথা। তো এখানে কিন্তু এই ডিপ্ট, এই দুই জিনিস এক না, বাট ওখানে আমরা ডিপ্ট কথাটা ইউজ করি, এটা বলছি। তো এই যে বেগ, এটা হচ্ছে তারণ বেগ। কথা বোঝা যাচ্ছে? তো আমার এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা যদি আই রিলেশনটা নির্ণয় করি যে আই এর সাথে মানে কিভাবে এই সম্পর্ক, তো আমি একটু বলি। এখানে ছিল আমার এই কন্ডাক্টর ওয়্যার, এখানে ছিল আমার ব্যাটারি, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ স্যার এটা ভি। এখানে ছিল তোমার একটা ইলেকট্রন যার বেগ ছিল আমার এরকম, থার্মাল ভেলোসিটি এভাবে দেওয়া ছিল। তো একটু মনোযোগ দাও, এখানে তো অনেক ইলেকট্রন আছে, এখানে স্যার অনেক ইলেকট্রন আছে, নো ডাউট, নো ডাউট, এখানে আমার অনেক ইলেকট্রন আছে। তো আমি যদি একটা ক্রস সেকশন এখানে বিবেচনা করি, যে এই একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনের দিকে যদি আমি তাকাই, এই ক্রস সেকশনের দিকে যদি আমি তাকাই, কথা বুঝতে পারছো? আর এখানে তুমি উপর থেকে তাকাও, নিচ থেকে তাকাও, তোমার ব্যাপার, এখানে তোমার চোখ, তোমার চোখ আই। এখানে মনে করো আমি একটা অংশ নিয়ে নিই, এই অংশটা হচ্ছে স্যার আমার এই অংশ, অনেক ইলেকট্রন আছে স্যার এর মধ্যে, হ্যাঁ স্যার অনেক ইলেকট্রন আছে, কোনো সমস্যা নাই। তো এর মধ্যে অনেক যেহেতু ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে আমি জানি না, এখানে ইলেকট্রন মনে করো এরকম করে আছে, এরকম করে আছে। প্রতিটা ইলেকট্রনের বেগ কিন্তু আমার ভিডি, কারণ কি এখানে আমার কি ফিল্ড দেওয়া হয়েছে, এদিকে একটা ফিল্ড দেওয়া হয়েছে, ফিল্ড দেওয়া হয়েছে, তাই না? পজিটিভ নেগেটিভ ফিল্ড দেওয়া হয়েছে, তো ভিডি তারণ বেগে আগাচ্ছে। তো এখানে অনেক ইলেকট্রন আছে, এখানে আরো ইলেকট্রন আছে, এখানে আছে ইলেকট্রন, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। প্রতিটা ইলেকট্রন কিন্তু আমার সামনের দিকে আগাচ্ছে, প্রতিটা ইলেকট্রন আমার পজিটিভ টার্মিনালের দিকে আগাচ্ছে। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। এর ডেরিভেশন গুলো তোমাকে অন্য চ্যানেলে দেখাবে না, এটা হচ্ছে আসল কথা। দেখো, তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমার এখানে ক্রস সেকশন এরিয়া হচ্ছে আমার এ, ক্রস সেকশন এরিয়া কি স্যার আমার এখানে এ, ক্রস সেকশন এরিয়া দিলাম এ, আর এর থিকনেসটা হচ্ছে আমার ডিএক্স, এই থিকনেসটা কি স্যার আমার ডিএক্স, কথাগুলো বোঝো। তো ডিএক্স থিকনেস আর ক্রস সেকশন এরিয়া এ, তো এ একটা অংশ আমি বিবেচনা করছি, যে অংশটা আমার পাস করবে ইন টাইম ডিটি। আর এর মধ্যে যে চার্জ আছে স্যার, এর মধ্যে যে চার্জটা আছে, এর মধ্যে যে স্যার চার্জটা আছে, এর মধ্যে কি পরিমাণ চার্জ আছে স্যার, ডিকিউ চার্জ আছে। তো ডিকিউ চার্জ আছে ডিএক্স এই দূরত্বের মধ্যে, বুঝতে পারছো? তো আমার এখানে আয়তন কত, আর আয়তন যেটা হচ্ছে এডিএক্স, আয়তন কি আমার এখানে, এখানে আয়তনটা হচ্ছে কি আমার এডিএক্স। আর কি পরিমাণ চার্জ আছে স্যার, ডিকিউ পরিমাণ চার্জ আছে। এই ডিকিউ পরিমাণ চার্জ আমার ক্রস করবে এই ক্রস সেকশন এরিয়া, কথা বুঝতে পারছো? আমি যদি বলি যে স্যার আমার এই এই সমস্ত চার্জ, এই সমস্ত চার্জ, এই গোটাটা এই যে ডিকিউ চার্জ, এ ক্রস করে যাচ্ছে, এ ক্রস করে যাচ্ছে এই ক্রস সেকশন এরিয়া ইন টাইম ডিটি, কথা বুঝতে পারছো? তো আমরা তড়িৎ প্রবাহকে আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। আই ইকুয়াল টু স্যার কি লিখতে পারি, ডিকিউ বাই ডিটি। এটা তো আমরা শুরুতে শিখেছি। আর হোয়াট ইজ ডিকিউ? ডিকিউ হচ্ছে চার্জের পরিমাণ, কি পরিমাণ ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যাকে তুমি হচ্ছে কি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিবা, একটা ইলেকট্রন চার্জ দিয়ে, তাহলে তুমি মোট চার্জ পেয়ে গেলে ডিকিউ। তো আমি এখানে একটা টার্ম ডিফাইন করছি, আমি একটা টার্ম এখানে ডিফাইন করছি, দ্যাট ইজ এন। স্মল এনটা কি, এটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, মুক্ত ইলেকট্রন ঘনত্ব, দ্যাট মিনস নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, কথা বুঝতে পারছো? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে আমি এন দিয়ে প্রকাশ করছি।
তো একটু মনোযোগ দাও, এখানে আমার ডিকিউ পরিমাণ চার্জ আমার ফ্লো করছে ডিটি টাইমে, আর এখানে এরিয়াটা দেখো এ, থিকনেস হচ্ছে আমার ডিএক্স, তো এই ছোট্ট অংশে যে মোট চার্জ সেটা হচ্ছে ডিকিউ। তো স্যার আমি যদি বলি যে এন হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রতি একক আয়তনে, তাহলে স্যার আমার ডিকিউ চার্জ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডিকিউ চার্জ, এই চার্জটাকে লিখতে পারি কি মোট ইলেকট্রন সংখ্যা, এর মধ্যে যে পরিমাণ আমার ইলেকট্রন আছে, মনে করি 100 ইলেকট্রন আছে, তো 100 ইলেকট্রনের সংখ্যা গুণন হচ্ছে কি আমার, গুণন হচ্ছে আমার একটা ইলেকট্রনের চার্জ ই। হ্যাঁ স্যার, তো এখানে ইলেকট্রনের সংখ্যাটা আমি কিভাবে বলতে পারি? দেখো এন যেটা হচ্ছে, এনটা হচ্ছে কি আমার প্রতি একক আয়তনে মোট ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। তো আমার এখানে দেখো এই আয়তনটা কত, এই আয়তনটা হচ্ছে আমার এ ডিএক্স, আমি আগে লিখেছিলাম। এই ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, আর থিকনেস হচ্ছে আমার ডিএক্স, কথা বুঝতে পারছো? তো একটা সিলিন্ডারের মতো কল্পনা করো, ডেপথ আর এরিয়া গুণ করে দিলে আমার হয়ে যাচ্ছে হাইট এরিয়া গুণ করে। তো এটা হচ্ছে এ ডিএক্স, কথা বুঝতে পারছো? তো এ ডিএক্স ইন্টু ই, এটা যদি বোঝো তাহলে দেখো এই ডিএক্স বাই ডিটি, হোয়াট ইজ ডিএক্স বাই ডিটি? হোয়াট ইজ ডিএক্স বাই ডিটি? স্যার দিস ইজ ড্রিফট ভেলোসিটি, বুঝতে পারছো? ড্রিফট স্পিড যেটা ডিএক্স বাই ডিটি, এই স্পিডে সে সামনের দিকে এগোচ্ছে। তো আমরা এখানে বলবো কি এন এ ভি ডি ইন্টু ই, এটা হচ্ছে কি আই, আর এটাকে যদি তুমি এপারে পার করো তাহলে আই বাই এ। তো আই বাই এ যদি তুমি বলো, হোয়াট ইজ আই বাই এ? একে ভাগ করলে, এ দিয়ে ভাগ করলে কি হয়? আমরা পাই জে। তো কারেন্ট ডেনসিটি যেটা প্রবাহ ঘনত্ব, এটাকে আমরা এভাবে লিখতে পারি আই বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু এন ভিডি ইন্টু ই। এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কথা বুঝতে পারছো? তো আমরা কি কি শিখলাম? আমরা আগে যেটা শিখেছিলাম যে স্যার ভিডি যেটা ড্রিফট ভেলোসিটি, ই টাও বাই এম ইন্টু ই, এটা আর এটা, এই দুটো সমীকরণ খুব গুরুত্বপূর্ণ, আমি এটাই বলছি, দুটো সমীকরণ মনে রাখতে হবে। এই যে ডেরিভেশন গুলো, এগুলো জাস্ট বোঝার জন্য, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট আমাদের এই সমীকরণ দুটো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো তুমি যদি বলো হোয়াট ইজ জে, এখন দেখো এখানে আমি যদি ভিডি এর মানটা বসিয়ে দিই, ডিপ ভেলোসিটি মানে তারণ বেগের মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে স্যার আমরা এখানে পাবো জে ইকুয়াল টু, আমরা জানি এন ভিডি ইন্টু ই, এন ভিডি ইন্টু ই, তাই না? আর এন ইন্টু, দেখো ভিডি এর ভ্যালু কত, ই টাও বাই এম, তাই না? ইন্টু ই আছে, তো এটা ই স্কোয়ার দিয়ে দাও, আর এখানে ই দিয়ে দাও। তো আমার জে এর যে মান আসছে সেটা হচ্ছে এন ই স্কোয়ার টাও বাই এম ইন্টু ই। খুবই 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 গুরুত্বপূর্ণ, চমৎকার, বোঝা যাচ্ছে? আর এখন তোমাদেরকে যে সিক্রেটগুলো বলবো, যেগুলো তোমার অন্যান্য চ্যানেলে অন্যান্য ক্লাসে পাবা না, গ্যারান্টি দিয়ে বলছি। এখানে এই টার্মটাকে আমরা বলি কি সিগমা। অন্যান্য চ্যানেলে এগুলো দেখাতে পারে, বাট এটা কি জিনিস খায় না, মাথায় দেয়। সিগমাটা হচ্ছে আমার এখানে কন্ডাক্টিভিটি, আর সিগমা যেটা আমি পাচ্ছি এখানে, আমি এপারে যদি দেখাই, সিগমাকে বলবো কি সিগমা, এটাকে বলবো কন্ডাক্টিভিটি, মানে কি পরিবাহকত্ব। তোমরা 9 10-এ পড়েছো পরিবাহকত্ব। এটা হচ্ছে কি ইনভার্স অফ রেজিস্টিভিটি, মানে আপেক্ষিক রোধ। আর জে ইকুয়াল টু সিগমা ই, জে ইকুয়াল টু সিগমা ই যেটা পেলা, জে ইকুয়াল টু সিগমা ই তুমি যেটা পেলা, হোয়ার সিগমা যেটা আমার সেটা হচ্ছে কি পরিবাহকত্ব, পরিবাহকত্ব। হ্যাঁ অরিজিনাল স্যার, একদম সঠিকভাবে আপনি বুঝিয়েছেন, এটা পরিবাহকত্ব। দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, মানে আপেক্ষিক রোধ যেটা, তার উল্টো বিপরীত রাশি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। আর এটা সিগমাটা কি এন ই স্কোয়ার টাও বাই এম, সিগমাটা কি এন ই স্কোয়ার টাও বাই এম। এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় কি ওহমের সূত্র। তোমরা ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর পড়ো, এটাই কি ওহমের সূত্র। ওহমের সূত্রের, এটাই ওহমের সূত্র বলতে পারো, এটাই ওহমের সূত্র। ওহমের সূত্রের ভেক্টর রূপ কিন্তু আমার এটাই।
কি ভেক্টর রূপ, এটা ভেক্টর রূপ, ভেক্টর রূপে ওহমের সূত্র। একে বলা হয় মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল, মানে এটাকে মাইক্রোস্কোপিক ফর্মে তুমি এভাবে দেখতে পারো। তোমরা পড়েছো কি, তোমরা 9 10 এ পড়েছো স্যার ভি ইকুয়াল টু আইআর, তোমরা পড়েছো স্যার ভি ইকুয়াল টু আইআর। অনেক অঙ্ক করেছো, এগুলো নিয়ে আমার এখানে আলোচনা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। ভি ইকুয়াল টু আই আমার ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আইআর এটাও ওহমের সূত্র থেকে আসে, এটা কিন্তু ম্যাক্রোস্কোপিক ফর্ম। আমরা যদি ইলেকট্রনিক লেভেলে যাই, আমরা যদি মাইক্রো লেভেলে যাই, তাহলে ওহমের সূত্র কিন্তু এটাই আসল ওহমের সূত্র, এটা কিন্তু প্রকৃত ওহমের সূত্র, প্রকৃত ওহমের সূত্র কিন্তু স্যার আমার এটা। এইগুলো জিনিস তোমরা ইভিডিতে পাবা, যারা সাবস্ক্রাইব করনি করে ভালো, ঠিক আছে? ওখান থেকে এটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি স্যার, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এখানে যদি বলি, আমরা যদি এখানে বলি যে স্যার আমার জে ইকুয়াল টু কি, জে ইকুয়াল টু স্যার সিগমা, আচ্ছা জে ইকুয়াল টু কি সিগমা ই, সিগমা ইন্টু ই, হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই। তো আমি যদি ই কে বলি, ই কে আমি কি লিখতে পারি, তো আমরা জানি তো এই ছিল তোমার এই সিলিন্ড্রিক্যাল ওয়্যার, এদিকে ছিল ই, এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স আছে, দ্যাট ইজ ভি2 মাইনাস ভি1, দ্যাট ইজ ডেল্টা ভি, মানে যেটাকে আমরা ভি বলছি, তাই না? তো এই লেনটা যদি আমার এল হয়, এই লেনটা যদি আমার এল হয়, তাই না? আমি আগে ছবিতে তো এল লেন্থ দেখিয়েছিলাম, তো এটা যদি এল লেন্থ হয়, তাহলে স্যার আমরা ই কে লিখতে পারি স্যার ডেল্টা ভি ভাগ ডেল্টা এক্স। আমরা স্যার ই কে কি লিখতে পারি, আমরা ই কে লিখতে পারি স্যার ডেল্টা ভি ভাগ ডেল্টা এক্স, কথা বুঝতে পারছো? তো ই কে লিখতে পারো ডেল্টা ভি মানে ভি বাই এল, তাই না? এটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা স্থির তড়িৎ এখানে পড়ে এসছো, যে আমার কনস্ট্যান্ট ফিল্ডের জন্য আমরা পাচ্ছি কি ওই ডিরেকশনে, দেখো ডেল্টা ভি ভাগ ডেল্টা এক্স। তো এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, তো এখানে আমার সিগমা যেটা আসছে, সিগমা যেটা আসছে, সিগমাটা কি স্যার এন স্কোয়ার টাই বাই এম, তাই না? আর এটাকে কি লিখতে পারি আমরা 1/ρ। আমি তার আগে বললাম যে সিগমাটা হচ্ছে পরিবাহকত্ব, যেটা হচ্ছে কি আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তো আমি যদি এভাবে লিখে দিই স্যার, তাহলে জে কে আমরা লিখতে পারি কি স্যার I/A, হ্যাঁ স্যার একদম পারি স্যার। আর আপনি তো স্যার অনেক ভালো পড়ান স্যার, কোনো ডাউট নাই, আপনি অনেক ভালো টিচার, বাড়িয়া টিচার, জবরদস্ত টিচার, বোঝা যাচ্ছে? তো এখান থেকে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, স্যার আমি যদি এখান থেকে মনোযোগ দিয়ে একটু দেখি, এখান থেকে যদি মনোযোগ দিয়ে দেখি, দেখো তাহলে ভি এর মানটা কি আসছে, ভি এর মানটা কি আসছে, এখান থেকে তুমি যদি একটু দেখো, এখানে আমি উপরে থেকে করে দিই, এক স্লাইডে আমি রাখছি জিনিসগুলো। আমার ভি যেটা আসবে সেটা হচ্ছে I/A, তাই না? আর এলটা উপরে দিয়ে দাও সিগমা, এটা হচ্ছে রো, রোটা কি হবে, রোটা স্যার আমার উপরে যাবে। তো আমি এটাকে বলতে পারি ভি ইকুয়াল টু সামথিং ইন্টু আই, আর সামথিং ইন্টু আই, সামথিংটা কি রো এল বাই এ, দ্যাট ইজ ভি ইকুয়াল টু আই আর, তাই না? তো রো এল বাই এ, এটা তো রেজিস্ট্যান্স, তাই না? এটা তো রোধ। দেখো 9 10 এর যেগুলো যে তোমরা পড়ে এসেছো, সেটাকে আমি এখানে প্রুফ করে দিলাম, দেখো মাইক্রোস্কোপিক ফর্ম থেকে ওহমের সূত্রের প্রকৃত যেটা রূপ, সেখান থেকে আমি প্রমাণ করে দিলাম। এই জিনিসগুলো কি একবারে বেসিক, হ্যাঁ, এটার জন্য পিএইচডি করতে হচ্ছে না, তোমাদের বইয়ে শুধু ফর্মুলা আছে, তোমরা শর্টকাট ফর্মুলারই ইউজ করবা এবং সেগুলো দিয়ে আমার অনেক ম্যাথ সলভ হয়ে যাবে। বাট আমি যে ডিরাইভ করে দেখালাম যে আমার ওহমের সূত্রটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, জিন্দাবাদ, ঠিক আছে? তো আমার ওহমের সূত্রটা বোঝা গেছে। আমার এখানে মনে রাখতে হবে যে যেটা, সেটা আমি এখানে এক স্লাইডে দেখাচ্ছি, এটা প্রবাহ ঘনত্ব। এখানে এন যেটা, সেটা হচ্ছে প্রতি একক আয়তন ইলেকট্রন সংখ্যা, NeVd, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা তোমার লাগবে। আর ভিডি যেটা, সেটা হচ্ছে কি ডিপ ভেলোসিটি, সেটাকে আমরা বলতে পারি E টাউ বাই M ইন্টু ই। আমি লিখে দিয়েছি যে ইকুয়াল টু সিগমা ই, যেটা সিগমাটা কি আমার কন্ডাক্টিভিটি, তাই না? এটা কি আমার পরিবাহকত্ব, ইটা কি ইলেকট্রিক ফিল্ড, আর সিগমা ইকুয়াল টু 1/ρ, রোটা হচ্ছে আমার কি রেজিস্টিভিটি, এটা কি পরিবাহ মানে পরিবাহীর একটা আপেক্ষিক রোধ, মানে পরিবাহীর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এটা। আর সিগমাকে লিখতে পারো কি, দেখো এটা রেসিপ্রোকাল যেহেতু, তাই না? এন স্কোয়ার টাউ বাই এম লিখতে পারো, যেহেতু আমরা যদি বলি যে স্যার আমার রোটা কি, রোটা হচ্ছে কি এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ, এই যে লেখাই আছে, রোটা তো লেখাই আছে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। টাউটা কি আমার অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, মানে একটা গড় বিরামকাল, কথা বুঝতে পারছো?
তো আমার এই ফর্মুলাগুলো একটা স্লাইডে আমি তোমাদেরকে দেখালাম, এগুলো নিয়ে আমার ডিসকাসটা হয়েছে। তো অরিন্দম স্যার এখন নেক্সটে দেখো, আমাদের একবার ডান, ঠিক আছে, একবারে আমাদের এখানে খুব সুন্দর করে আমি এগুলো সলভ করে দিয়েছি। এখন আমাদের নেক্সটে যেটা আছে কি, নেক্সটে হচ্ছে কি এই জিনিসগুলো একটু আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে তোমার রিল্যাক্সেশন টাইম, যেটাকে বলছে বিরাম সময়। হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? বিরাম সময়টা কি? দেখো এখানে নেগেটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জগুলো আয়ন, ধরো এটা ধাতব আয়ন। তো এগুলো হেভি রিজিড ফিক্সড, হেভি রিজিড অ্যান্ড ফিক্সড, এটা ফিক্সড অবস্থায় থাকে। ফ্রি ইলেকট্রনগুলোকে আমি দেখানো হয়েছে এখানে, এই যে নেগেটিভ চার্জ যেগুলো, মুক্ত ইলেকট্রন। তো এই মুক্ত ইলেকট্রনগুলো তো কলিশন করে, তাই না? তো এটা হলো দুটি সংঘর্ষে, তুমি ফিল্ড দিয়ে দিয়েছো, এই সংঘর্ষ করছে আর সামনে এগিয়ে যাচ্ছে। তো আমার দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে গড় সময়, তাকে বলবো কি আমার বিরাম সময়, ঠিক আছে? এটা একটা অ্যাভারেজ সাকসেসিভ টু কলিশন, এটা অ্যাভারেজ টাইম, তাই না? অ্যাভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন। সাকসেসিভ মানে কি? পর্যায়ক্রমিক। একটু মনোযোগ দিয়ে দেখো, আমার এখানে একবার কিলার ভিজুয়ালাইজেশন দেখো, তারপরে কিলার শট দেখো। দেখো এই ইলেকট্রনটা দেখো, এই যে ধাক্কা লাগলো, এই যে ধাক্কা লাগলো, তো এখান থেকে মনে করো এখানে গেল, এখানে একটা সংঘর্ষ হলো, তারপরে এখানে একটা সংঘর্ষ হলো। তো আমি যদি বলি স্যার এখানে আর এখানে গেল, এখান থেকে এখানে গেল, এই যে এখান থেকে এখানে যেতে যে টাইম লাগলো, এটা ধরো টাওয়ান, তাই না? মনে করো এখান থেকে, এই যে এখান থেকে কোথায় লেগেছে, এখানে লেগেছে, এখানে ধরো এটা মনে করো টাউ ওয়ান, এটা ধরো টাউ টু, এখানে লেগেছে, এখানে এটা মনে করো টাউ টু, এটা ধরো টাউ থ্রি। কথা বুঝতে পারছো? তো আমি এভাবে যদি ওর যে কলিশন গুলো হচ্ছে, একটা সংঘর্ষ, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী যে সময় সে ধাক্কাটা খায়নি, ওই যে সময়টা সে ধাক্কা খায়নি, সে থাপ্পড় খায়নি, তো ওই টাইমটা হচ্ছে কি আমার টাউ। তো আমি এই টাউগুলো যদি অ্যাভারেজ করি, তাহলে আমার যেটা আসবে, হ্যাঁ, এইভাবে যদি আমি তো তখন দেখালামই তোমাদেরকে যে এই টাউগুলো যদি আমি অ্যাভারেজ করি ইন সংখ্যক ধাক্কার জন্য, তো এটা হচ্ছে কি টাউ অ্যাভারেজ, এটা হচ্ছে কি আমার রিল্যাক্সেশন টাইম, একে বলা হয় কি বিরামকাল। তো এটা বোঝা গেছে আশা করি। আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে নিয়ে যাই। আরেকটা হচ্ছে কি মোবিলিটি। এই জিনিসগুলো কিন্তু তোমাদের আছে, তোমাদের কিন্তু এমন না যে বইয়ে নাই, এগুলো বইয়ে আছে, বাট এই সংজ্ঞাগুলো দেয়া নাই। তো এটা বলা হয় কি মোবিলিটি, মানে ইলেকট্রনের সচলতা। সচলতাটা কি? এখানে দেখো ডিপ ভেলোসিটিকে তুমি ফিল্ড দিয়ে ভাগ করবা, তাই না? দেখো লেখা আছে ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে, তো ফিল্ড তুমি দিয়ে দিয়েছো, এখন তোমার তারণ বেগ পাচ্ছ তার একটা। তো মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে, তাকে বলা হয় কি? দেখো বুঝতে পারছো, একক সুষম তড়িৎ ক্ষেত্রে। একক সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র তুমি ভাগ করছো। তো ডিপ ভেলোসিটির যে ফর্মুলা ভিডি, যেটা সেটা কি পড়েছো? ডিপ ভেলোসিটি যেটা কি পড়লাম, ডিপ ভেলোসিটি আমরা যেখানে বের করলাম, এই যে ভিডি, ই টাউ বাই এম ইন্টু ই, একে তুমি ই দিয়ে ভাগ করছো, বুঝতে পারছো? এই ই দিয়ে ভাগ করলে কি হবে? ই টাউ বাই এম হবে, এটা তো বলা হচ্ছে, তাই না? দেখো এখানে যদি আমি বলি যে স্যার এখানে ডিপ ভেলোসিটি যেটা ভিডি, দ্যাট ইজ ই টাউ বাই এম ইন্টু ই, আমি এই ই দিয়ে ভাগ করব ভিডি কে, তো ভিডি বাই ই যেটা আমার আসবে, একে বলা হয় মোবিলিটি। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলবো যে মিউ ই দিয়ে আমি লিখছি কি, এটা সচলতাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? তো ই টাউ বাই এম যেটা, ই টাউ বাই এম, এটা হচ্ছে কি ইলেকট্রনের মোবিলিটি। তো এই ছোট ছোট রাশিগুলো তোমাদের পরিচিত রাখতে হবে। আর ওহমের সূত্র কি? ভি ইকুয়াল টু আইআর। আমি বলি তোমাদের বইয়ে যেগুলো লেখা আছে ওহমের সূত্র ঠিক আছে, বাট একটু আমার মনে হয় পরিমার্জন করা দরকার। আমি এখানে ক্লিয়ার কাট বলি কথাটা। এখানে তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে দুই প্রান্তের যে বিভব পার্থক্য, যে তড়িৎ প্রবাহ হয়, সেটা দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক, এটা আমরা পড়েছি। বাট এখানে কিন্তু পরিবাহীর যে ভৌত অবস্থা, সেটা কিন্তু বিবেচনা করতে হবে। স্থির তাপমাত্রায় আমার পরিবাহীর যে ভৌত অবস্থা, তাই না? এই ভৌত অবস্থা যদি অপরিবর্তিত না থাকে, এই ভৌত অবস্থা অপরিবর্তিত থাকতে হবে, এটা না থাকলে হবে না। মানে তার আকার, আয়তন, ওরিয়েন্টেশন ওগুলো একই রকম রাখতে হবে। তাহলে তুমি বাবা কি ভোল্টেজ বাড়াবা, কারেন্ট বাড়বে, মানে কি বিভব পার্থক্য তুমি বাড়াবা, ডেল্টা ভি বাড়াবা, তোমার তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের মান তোমার চেঞ্জ হবে। তো এটা স্থির তাপমাত্রায় এইরকম আমরা গ্রাফ পাই। এগুলো তোমরা 9, 10-এ পড়ে এসেছো। তো আমি আবারও বলছি, জে ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে ওহমের সূত্র, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্ম। আর ভি ইকুয়াল টু আইআর যেটা, সেটা কি আমার ম্যাক্রোস্কোপিক ফর্ম। এটা তোমরা 9, 10-এ পড়েছো, এটা তুমি আজকে শিখলা। আর সিগমা যেটা, সেটা হচ্ছে এন ই স্কয়ার টাউ বাই এম, এটাকে বলা হয় কি কন্ডাক্টিভিটি, এটা পরিবাহকত্ব, এটা হচ্ছে কি স্যার পরিবাহকত্ব, তাই না?
এটা পরিবাহকত্ব। আর এটা আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধ যেটা সেটা হচ্ছে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। কথা বুঝতে পারছো? আর এখানে টাউ যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। তো একটু মনোযোগ দিয়ে দেখো, রেজিস্টিভিটি যেটাকে বলা হয় আপেক্ষিক রোধ, এটা কি আমার আপেক্ষিক রোধ। খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলি, এটা আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কিন্তু পরিবাহীর একটা প্রপার্টি, একটা ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। তুমি একটা লোহার একটা তার নাও, ওটাকে বড় করো ছোট করো আকার আকৃতি চেঞ্জ করো, রো কিন্তু চেঞ্জ হবে না, তোমার আর চেঞ্জ হবে, কিন্তু তোমার রো চেঞ্জ হবে না। রোটা কি তার উপাদানের একটা ধর্ম, বুঝতে পারছো? তো আর ইকুয়াল টু রো এল বাই, আমরা কি জানি আর ইকুয়াল টু রো এল বাই। তোমরা পড়েছো যে রো এর যে ইউনিট, রো এর ইউনিট কি হবে আমার ওহম মিটার। ইউনিট কি হবে, রো এর ইউনিট কি হবে স্যার, এটা ওহম হবে, এসআই ইউনিট হবে ওহম ইন্টু মিটার, তাই না? আর এটা যে ওহম হবে একক হবে সেটা হচ্ছে কি ওহম ইনভার্স মিটার ইনভার্স। এটা এসআই ইউনিট, আমি এখানে বলে দিচ্ছি। রো এর এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার। দেখো আর হচ্ছে ওহম, লেন্থ, এরিয়া, তো মিটার মিটার স্কোয়ার, তো মিটার থাকবে, মিটার এখানে থাকলো ওহম মিটার। আর একটু মনোযোগ দিয়ে একটু দেখো টাউ, এটা কিন্তু তুমি যদি বলো যে একটা পরিবাহী, তো পরিবাহীর জন্য কি হয়, তোমার তাপমাত্রা যদি বাড়াও, তাপমাত্রা বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়লে কলিশনটা বেশি হবে, তাই না? ইলেকট্রনের ছোটাছুটিতে কলিশনটা বেশি হবে, কলিশনটা বেশি হলে আমার রিল্যাক্সেশন টাইমটা আমার কি হবে, কমে যাবে। দেখো দুটো দুটো ধাক্কা, মনে করো এই হাতে ধাক্কা খাচ্ছে, এই হাতে আসছে একটা বল, এই ধাক্কা খেয়ে এই হাতে আসলো, তাড়াতাড়ি যদি তোমার কলিশন গুলো হয় তাহলে আমার টাইমটা কম লাগবে। আর টাইম কম লাগলে আমার কি হবে, রেজিস্টিভিটি বেড়ে যাবে, মানে আপেক্ষিক রোধ বেড়ে যাবে। আপেক্ষিক রোধ বেড়ে গেলে কি হবে, আপেক্ষিক রোধ বেড়ে গেলে কি হবে, সেটা হবে কি আমার তার রোধটা বেড়ে যাবে। রোধের একক তো ওহম, এটা সবাই জানো। আর যদি বলো সেমিকন্ডাক্টর, আমরা তো পরের অধ্যায় আছে, একটু পরের অধ্যায়ে পড়বো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়লে কি হয়, কলিশন টাইমটা আমার বেড়ে যায়, সরি কলিশন টাইমটা আমার কমে যাচ্ছে, কলিশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আমার এখানে এটা তো আমার পরিবাহীর ক্ষেত্রে যেরকম হয়, এখানেও মানে তোমার সেমিকন্ডাক্টরের জন্য আমার কিন্তু টাউটা কমে যাচ্ছে, কিন্তু আমার এন যেটা মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। সেখানে কি হয়, তোমার কন্ডাকশন ব্যান্ডে তোমার ইলেকট্রনগুলো জাম্প করে, তাই না? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আরো ইলেকট্রন চলে আসে, ওগুলো পরে করবা। তো এনটা বেশি বেশি পরিমাণে বেড়ে যায়, বুঝতে পারছো? তো আমার ডিনোমিনেটর যেটা আছে সেটা কিন্তু আমার সেখানে বলা যায় বেড়ে যায়, যার ফলে কি হচ্ছে, আমার রোটা আমার কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমার আপেক্ষিক রোধটা কমে যাচ্ছে, মানে রোট রেজিস্ট্যান্স যেটা সেটা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। যাই হোক, ওটা যখন পড়বো তখন আমি সেটা আলোচনা করব। আমি জাস্ট স্লাইডে বুঝিয়ে দিলাম ওহমের সূত্রটা কি। আর এখানে মনে রাখতে হবে ভৌত অবস্থা, তাপমাত্রা এবং পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে দুই প্রান্তে যে বিভব পার্থক্য দিবা, তাই না, সেই বিভব পার্থক্যের সমানুপাতিক হবে কি আই, প্রবাহ মাত্রা সেটা দুই প্রান্তে। এটা হচ্ছে মশলা স্যার, ঠিক আছে। আর এখানে আর যেটা সেটা কি আমার রোধ, রো এল বাই এ। আর তুমি খুব ভালোভাবে জানো যে আর যেটা সেটা ডিপেন্ড করে কি, এল বাড়লে আর বাড়বে, 9-10 পড়েছো। আর আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, ক্রস সেকশন এরিয়া যদি বাড়ে তাহলে আমার আর বাড়ে। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটোকে একসাথে করে তোমার এসছে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? একটু মনোযোগ দিয়ে দেখো এখানে রোধটা কি। রোধ হচ্ছে কি, যে ধর্মের জন্য সে বাধা দিবে সেটা তার রোধ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিবে সেটা হচ্ছে ওই পরিবাহীর রোধ, তাই না? আর এখানে দেখো ভৌত অবস্থা তো ঠিক আছে, তুমি আকার আকৃতি চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু তোমার কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে। খুব গুরুত্বপূর্ণ কথা, রোধ নির্ভর করে, রোধ নির্ভর করে, রোধ স্যার নির্ভর করে প্রবাহের দিকের উপর। তুমি কোন ডিরেকশন থেকে কারেন্টটা দিচ্ছ, কথা বুঝতে পারছো? তুমি যদি এই পার থেকে কারেন্ট দাও, দেখো এই দুই পার থেকে তার লাগিয়ে তুমি মনে করো ভোল্টেজ অ্যাপ্লাই করছো, এই দুই পার থেকে তার লাগিয়ে মনে করো তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছো। তো এটা মনে করো হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, কথা বুঝতে পারছো? ফ্লো আমার এদিকে হবে। যদি তুমি এদিকে যদি তারটা দাও, তাহলে কিন্তু একই কারেন্ট আমি পাবো না, একই ভোল্টেজ দিলেও একই কারেন্ট পাবো না, কারণ কি আমার রোধ চেঞ্জ হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ কি আমার ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করবে, লেন্থের উপর ডিপেন্ড করবে রোধ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো স্যার আমি একটু তোমাদেরকে একটু মনোযোগ একটু চিন্তা করো, এখানে লেটস সে কিউব আছে, এখানে কিউব আকৃতি মনে করো তিনটা একই রকম আইডেন্টিক্যাল তোমার হচ্ছে কি তোমার ধাতব খণ্ড আছে। তো লেটস সে তোমার লেন্থ হচ্ছে এ, হাইট হচ্ছে বি, এটা হচ্ছে উইথ হচ্ছে তোমার সি। তো তুমি যদি কারেন্ট যদি এই দিকে দাও, দেখো কারেন্ট আমার এইদিকে যাচ্ছে, প্রবাহ আমার এইদিকে যাচ্ছে,
তার মানে এটা তুমি জয়েন করছো মনে করো ব্যাটারির সাথে, এটা তুমি ব্যাটারির সাথে জয়েন করছো। তো এই ক্ষেত্রে তুমি যে রোধটা পাবা, আর তুমি যদি ব্যাটারি এইভাবে জয়েন করো, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে লেটসে, দিয়ে এ তার দিয়ে তোমার বের হয়ে আসছে কারেন্ট, যে পরিমাণ কারেন্ট যাবে সেই পরিমাণ কারেন্টই আসবে। তো এই ক্ষেত্রে কি রোধ আমার একই আসবে? না স্যার, এটা রোধ একই আসবে না, এটা আর ড্যাশ, এটা মনে করো আর ডবল ড্যাশ, এটা রোধও কিন্তু আলাদা হবে। দেখো ওপর, দেখো টপ বটম, এভাবে তুমি হচ্ছে প্রভাব অ্যাপ্লাই করছো, তুমি কারেন্টের ডিরেকশনের উপর রোধ চেঞ্জ হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এগুলো নিয়ে আলোচনা কিন্তু অনেকেই করে না, ছাত্রদের মধ্যে এগুলো কনফিউশন তৈরি হয়। আর ইকুয়াল টু রো এল বাই এ। এখন এলটা কি হবে আমার? এলটা হচ্ছে আমার কি এ, রো এল বাই এ। এরিয়াটা কত? দেখো ক্রস সেকশন এরিয়া, দেখো এটা হচ্ছে বিসি। কথা বুঝতে পারছো? এটা কি হবে? রো এল বাই এ। এলটা কি হচ্ছে? এলটা হচ্ছে লেন্থ, দেখো এটা সি, লেন্থটা কত? সি, তাই না? তুমি এদিকে এভাবে তুমি বিদ্যুৎ প্রবাহ করছো। কথা বুঝতে পারছো? এদিকে তোমার পজিটিভ, এদিকে নেগেটিভ। তো আমার এরিয়া, এরিয়া কিন্তু আমার ক্রস সেকশন এরিয়া কোনটা নিতে হবে? এটা নিতে হবে, তাই না? এটা এরিয়া নিলে এ ইন্টু বি, এ বি। তো এইভাবে তুমি হচ্ছে এটাও করো, দেখো ভিন্ন ভিন্ন আসবে। এটাই বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কিন্তু, যে রোধটা কিন্তু তোমরা এতদিন জানতে যেটা, যে পদার্থ একই থাকলে রোধ একই থাকবে, এটা কিন্তু ভুল কথা। তোমার কারেন্টের ডিরেকশন তুমি চেঞ্জ করলে রোধ কিন্তু চেঞ্জ হবে। আর এখানে আপেক্ষিক রোধ যেটা বলা হয়েছে, সব বলাই তো হলো, এটা এটা রো যেটাকে বলছো রো, আমরা যেটা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে রোটা হচ্ছে কি আমার আপেক্ষিক রোধ, আর এটা হচ্ছে কি আর এ বাই এল। আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে একটু দেখে নাও। আপেক্ষিক রোধটা নির্ভর করে কিসের উপর? এটা উপাদানের মাত্রার উপর নির্ভর করে, করে না, উপাদানের মাত্রার উপর নির্ভর করে না। মানে তুমি যে উপাদানই নাও না কেন, এটা উপাদানের মাত্রার উপর নির্ভর করবে না। মানে কি, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, এগুলো তোমার চেঞ্জ হলো। উপাদানটা যদি লোহা হয়, উপাদান যদি তামা হয়, তো কপারের জন্য আপেক্ষিক রোধ একই পাবা, তুমি যে রকম পরিবাহী নাও না কেন। একইভাবে তুমি যদি সোনা নাও, সোনার জন্য একরকম পাবা। ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আপেক্ষিক রোধ কিন্তু একটা নির্দিষ্ট মান হতে পারে। ঠিক আছে? তো এখানে নির্ভর করে না কিসের উপর? এটি তাপমাত্রা এবং উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এটা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, তুমি ভিন্ন ভিন্ন কি ম্যাটেরিয়াল নিচ্ছ। আর তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, এটা আমি এর আগে বুঝিয়ে বলেছি। আর এটার ডেফিনেশনটা কি দেখো, একক ঘনকের যে কোনো দুই প্রান্তের, আচ্ছা দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের যে রোধ, তাই না? তাই তো হচ্ছে। তুমি যদি একটা ঘনক নাও, তাহলে এই সংজ্ঞাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তোমাদের বই এত সুন্দর করে সংজ্ঞা লেখা নাই, বাট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ারিটি আসে। দেখো আমি যদি একটা ঘনক নিয়ে নিই, তাহলে দেখো ঘনক মানে কি? কিউব। তো কিউবের দেখো এই সাইড সব যদি 1 করে দাও, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব যদি 1 করে দাও, তাহলে দেখো এ 1 হবে, এলও 1 হবে, তাহলে তার যে রোধ সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। এগুলো তোমার পড়ে এসে তোমরা জানো, আমি জাস্ট সংজ্ঞাটা একটু ঠিক করে দিয়েছি এখানে। তো এখন আমাদের কি প্র্যাকটিস টাইম, ঠিক আছে? আমাদের মানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অল্প কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করব। দেখো প্রশ্নটা দেখো, এখানে বলছে কি একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সময়ের ফাংশন। দেখো আই যেটা দিয়েছে এটা কিন্তু টাইমের একটা ফাংশন। তোমাকে বলছে স্যার যেটা আই, এটা টাইমের ফাংশন 0.2, এটা মানে একটু বুঝে বলছি, 0.2 টি প্লাস কি আমার 0.01। দেখো সময় আমার এখানে যদি 1 সেকেন্ড দাও, তো বিদ্যুৎ প্রবাহ হবে এটা। সময় যদি আমার 0 হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে 0.01 অ্যাম্পিয়ার। সময় যদি আমার 2 সেকেন্ড হয়, সময় 1 সেকেন্ড হলে কি হবে? 0.01 প্লাস 0.02, 3 অ্যাম্পিয়ার, 0.03 অ্যাম্পিয়ার। তো এরকম সময়ের সাথে সাথে বিদ্যুৎ প্রবাহটা আমার ভিন্ন ভিন্ন প্রবাহ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা টাইমের ফাংশন। এটা যদি দেয় তাহলে 1 সেকেন্ড থেকে সময়ের মধ্যে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, আমার একটা মিস্টেক হয়েছে, এখানে হবে কি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, 1 সেকেন্ড থেকে স্যার এখানে 2 সেকেন্ড সময়ের মধ্যে। কথা বুঝতে পারছো? দেখে আছে। তো এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িতাদান প্রবাহিত হবে, মানে চার্জ কি পরিমাণ ফ্লো হবে। দেখো এইসব প্রশ্ন তোমরা তো এখন সলভ করাটা খুব ইজি। আমরা জানি যে স্যার আইটা কি, এর ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি ডিকিউ বাই ডিটি। আমাকে চার্জ বের করতে বলেছে, মোট চার্জ। তো দেখো আমি ডিকিউ যদি বলি, তো হোয়াট ইজ ডিকিউ? দ্যাট ইজ আই ডিটি। আর আমাকে যদি মোট চার্জ বের করতে দেয়, তাহলে আমাকে এটা করে দেবো ইন্টিগ্রেশন। তার মানে কি, দেখো কিউ টোটাল যেটা আমার আসবে, আমার মনে হয় না যে এগুলো আর দেখানোর দরকার আছে। দেখো কিউ টোটাল যেটা আসবে সেটা হচ্ছে আইডিটি ইন্টিগ্রাল। তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাচ্ছ, সরি ইন্টিগ্রেশন করলে পেয়ে যাচ্ছ। তো আমি কিউ টোটাল যদি বের করি, তো আইডিটি ইন্টিগ্রাল, তার মানে দেখো আমি এটাকে এভাবে লিখবো 0.02 টি প্লাস 0.01, আশা করি বোঝা যাচ্ছে, ইন্টু ডিটি, ঠিক আছে না? আর এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি
ইন্টিগ্রেট করি, তো আমার এখানে লিমিট কি দিতে হবে, দেখো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তো আমি এখানে দিব, এখানে আমি লিমিটটা এখানে দিব, লোয়ার লিমিট দিব 1 সেকেন্ড, এখানে দিব 2 সেকেন্ড। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো 0.02 টি, টিটা কি হচ্ছে টি স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন করলে কি হবে, আপার লিমিট 1 বেড়ে যাবে, এক মানে উপরে পাওয়ার একটা বেড়ে যাবে, বড় হয়ে যাওয়া পাওয়ার দিয়ে ভাগ করব, তো টি স্কোয়ার বাই 2 প্লাস কি আসবে স্যার আমার এটা দেখো 0.01 ইন্টু টি, এটা তো আসবে। এখন তুমি এখানে উপরে দিবা 2, নিচে দিবা 1, তাই না? তো একটু মনোযোগ দিয়ে দেখো, এটা আমি মনে হয় না এটা বেশি বড় করার দরকার আছে। আপার লিমিট একবার বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট আবার বসাবা, টি এর জায়গায় একবার 2 বসাবা, মাইনাস দিয়ে টি এর জায়গায় আবার 1 বসাবা, তাহলে তোমার কি আসবে, আমি করে দিই, এটা হচ্ছে 2 স্কোয়ার বাই 2, একটা প্রশ্ন করে দিই, পরে ওগুলো নিচে পারবা, প্লাস 0.01 ইন্টু 2 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 1, তো 1 বসালে কি হবে 0.02 ইন্টু 1 স্কোয়ার বাই 2, তাই তো, প্লাস আমার 0.01। তো এখানে বুঝতে পারছো কি আসে, আমি যদি মানে কমন নিয়ে নিই জিনিসটাকে, আমি যদি এটাকে কমন নিয়ে নিই, একটু মনোযোগ দিয়ে দেখো, 4 থেকে একবার দিলে হয় 3, তো আমি এটাকে লিখতে পারি কি 3/2, হ্যাঁ স্যার লিখতে পারি, প্লাস এখানে দেখো এটা আছে 2, তাই না, 2 থেকে একবার দিলে হয় 1, তাহলে আমি কি লিখবো এটা 0.01, তো আমার এখান থেকে উত্তর চলে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখো, 2 দিয়ে ভাঙলে কত হয় 0.01 আর 3 গুণ করলে কত হবে 0.03, সিম্পল ব্যাপার 0.01, তো আমার যেটা আসছে এখানে 0.04, এত কুলম্ব চার্জ আমার এখানে হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে অ্যাডমিশনে, এবং আসে, এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনে বহু আসে, আমি নিজেও ঘেটে দেখেছি। এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারো। দেখো একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের সাথে, দেখো এখানে আই যেটা দিয়েছে, এগুলো সব হোমওয়ার্ক, এগুলো তোমার হোমওয়ার্ক, আমি শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি, হোমওয়ার্ক করবা। এটা আই নট প্লাস বিটা এই স্টাইলে পরিবর্তিত হয়, আই নট প্লাস বিটা এই স্টাইলে পরিবর্তিত হয়। আচ্ছা, আই নটের মান যদি বলছে 20 অ্যাম্পিয়ার হয়, আই নটের মান কত বলছে 20, আর বিটা হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাই না, বিটা টি হবে, এটা স্যার এখানে বিটা টি হবে, ঠিক আছে, তো বিটা কত 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তো এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, আর টি তো সেকেন্ডে, কথা বুঝতে পারছো, তো অ্যাম্পিয়ারই পাচ্ছ, এটা 20 অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার আসবে, তো এই স্টাইলে প্রবাহিত হয়। তো মোট আধানের পরিমাণ নির্ণয় করো, তো এটা কি করার দরকার আছে, আর একইভাবে করবা, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, তাই না, তো আমার ডিকিউ ইন্টিগ্রাল হচ্ছে কি আমার টোটাল চার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু আই ডিটি ইন্টিগ্রাল, তো তুমি এটাকে ইন্টিগ্রেশন করবা, তাই না, 20t প্লাস 3 টি স্কোয়ার বাই 2 এরকম আসবে, লিমিট বসাবা, দেখো 20 সেকেন্ডের মধ্যে, তার মানে কি টাইম যখন আমার 0, আমি দেবো কি 0 থেকে 20, তো এটা সলভ করলে আমার মনে হয় এটা উত্তর হবে। এটা হোমওয়ার্ক থাকবে তোমার, এই প্রশ্নটা তোমরা সলভ করে নিবা। নেক্সট প্রশ্ন দেখো, এই একই ধরনের প্রশ্ন, এখানে বলছে কি, দেখো আই হচ্ছে টাইমের ফাংশন, তাই না, আবার সে চার্জ বের করতে বলছে, এটা তোমরা নিজেরা করবা, ইলেকট্রিক চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই না। আচ্ছা, টাইমটা কি দিয়েছে দেখো, লিমিট দেখো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তো একই ধরনের প্রশ্ন, তো এই প্রশ্নগুলো তুমি সলভ করবা কিভাবে, সে একইভাবে, আই ইকুয়াল টু, না এটা করে দিই 3t স্কোয়ার প্লাস 4t কিউব, তাই না, তো তুমি যদি বলো যে হোয়াট ইজ টোটাল চার্জ কিউ, দ্যাট ইজ আইডিটি ইন্টিগ্রাল, সরাসরি আইডিটি ইন্টিগ্রাল, তো আমার এটা আসবে কি 3t স্কোয়ার প্লাস 4t কিউব, আর আমি এখানে লিমিট কি বসাবো, স্যার এখানে 1 থেকে 2, তো নিচে 1 উপরে 2, মনে হয় না আর দরকার আছে, দেখো এটা ইন্টিগ্রেশন করলে হয় 3t কিউব বাই 3 প্লাস 4 ইন্টু, দেখো 3 ইন্টু টি স্কোয়ার, তাই না, 3 ইন্টু টি স্কোয়ার, আর লিমিট দিবা 2, নিচে দিবা 1, তো তুমি একটু মনোযোগ দাও, 3 তো আমার এখানে গণ, তো স্যার আমার এখানে হচ্ছে কি টি কিউব প্লাস 3 4 12, তো 12t স্কোয়ার, তাই না, 12t স্কোয়ার, তো আমার এটা যদি ক্যালকুলেশন করো, তো 2 এর উপর কিউব প্লাস 12 ইন্টু 2 এর উপর স্কোয়ার, তাই না, টি এর ভ্যালু দেখো, আপার লিমিট বসালাম 2, মাইনাস লোয়ার লিমিট দেখো 1 কিউব প্লাস 12 ইন্টু 1 স্কোয়ার, তো তুমি এইভাবে যদি সলভ করো, দেখো এখানে তোমার উত্তর চলে আসবে, এটা ক্যালকুলেশন করবা, করে অ্যান্সার বের করবা, এটা হোমওয়ার্ক।
সবই হোমওয়ার্ক দিয়েছে, স্যার তো ফাঁকি দিচ্ছে। দেখো ওগুলো সব একই ক্যাটাগরির প্রশ্ন, ঠিক আছে, ওগুলো তোমার একই নিয়মে করতে হবে। দেখো এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নটা কি, চার্জ থেকে আমরা কারেন্ট নিয়ে আসবো। এই দুই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেয়। এখানে দেখো চার্জ দিয়েছে টাইমের ফাংশন, আমাকে বলছে কি চার্জ দিয়ে দিলে আমি কারেন্ট কি করে বের করবো, আর এখানে বলেছে তড়িৎ প্রবাহের সর্বনিম্ন মান বের করতে। তো একটু মনোযোগ দিয়ে দেখো, তড়িৎ প্রবাহ বের করা যদি তুমি জানো, মিনিমা বের করা তোমরা যারা জেনে গেছো তোমরা মিনিমাম তুমি বের করতে পারবে। দেখো আমার কিউ যেটা আছে, কিউ যেটা আছে স্যার সেটা কি দিয়ে আছে, সেটা হচ্ছে স্যার আলফা টি প্লাস আলফা টি মাইনাস হচ্ছে বিটা টি স্কোয়ার প্লাস গামা ইন্টু টি কিউ। হ্যাঁ স্যার, এটা আমাকে কি দেওয়া হয়েছে, চার্জ দেওয়া হয়েছে। আর চার্জটা কি টাইমের একটা ফাংশন। তো আমাকে কারেন্ট বের করতে বলেছে, আগে কারেন্টটা বের করি, তারপরে তো মিনিমাম ভ্যালু বের করবো। তো আমার কারেন্টটা কি, আই হচ্ছে কি ডিকিউ বাই ডিটি, আই হচ্ছে কি ডিকিউ বাই ডিটি। তো এটা 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 মনে করো তোমার কিউ, এটা মনে করো টোটাল চার্জ কিউ। তো দেখো আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এটা মনে করো ছোটাতে কিউ দিলাম, সমস্যা নেই। তো তুমি একটু মনোযোগ দাও, ডিফারেন্সিয়েট করলে কি হবে, একে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা হচ্ছে অ্যালফা, বুঝতে পারছো, টি এর ডেরিভেটিভ হচ্ছে কি আমার 1, তাই না, টি এর সাপেক্ষে ডিকিউ বাই ডিটি মাইনাস বিটা, দেখো 2টাকে আগে নিয়ে আসবা, 2 বিটা টি, উপরে পাওয়ার একটা কমে গেল, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যদি না পারো তাহলে তো পারবা না, আর গামা ইন্টু টি কিউব, তো 3 টি স্কোয়ার। আমি কিন্তু কি করছি এখানে, ডিফারেন্সিয়েশন করছি, কথা বুঝতে পারছো। তো একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে কারেন্ট। তো কারেন্ট কি পাচ্ছ তুমি, কারেন্ট পাচ্ছ যেটা স্যার সেটা হচ্ছে কি অ্যালফা মাইনাস 2 বিটা টি প্লাস 3 গামা টি স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। এর মিনিমা বের করতে হবে, এর মিনিমা বের করে তোমাকে তোমাকে বলছে সর্বনিম্ন মান কত। তো সর্বনিম্ন মান বের করতে গেলে আমার মিনিমা বের করা লাগবে। তো আমরা মিনিমা বের করতে গেলে কি করবো স্যার, আমরা ডিআই বাই ডিটি করবো, করে আমি এটা জিরো করবো, তাহলে তো হয়ে গেল, তাই না। আমি কি করলাম, আই বের করলাম, ডিআই বাই ডিটি কি হবে, আলফার জন্য জিরো হবে এটা, মাইনাস দেখো 2 বিটা হবে, টি এর জন্য 1 প্লাস 3 গামা টি স্কোয়ার, এটা হচ্ছে 2টি। একে আমি জিরো করবো, একে যদি জিরো করি তাহলে কি আমি পাবো কি, কোন সময়ে মিনিমাম কারেন্ট পাবো সেটা আমরা পাবো। তো আমি স্যার এই স্লাইডে আমি যদি করি, এটা হচ্ছে কি 2 বিটা দেখো 1 আছে, তো আমি এটা গোটা যেহেতু জিরো, কথা বুঝতে পারছো, তো 2 বিটা এটাকে এপারে নিয়ে আসো বা ওপারে নিয়ে যাও, যে কোনো একটা কথা, দ্যাট ইজ ইকাল টু 3 ইন গামা ইন্টু 2টি, কথা বুঝতে পারছো। তো 2 আমার এই দুই পার থেকে তো কাটা, এই 2 তো স্যার আমার দুই পার থেকে কাটা, তাহলে আমার কি হচ্ছে দেখো, আমার টাইম যেটা বের হয়ে আসছে দ্যাট ইজ বিটা বাই 3 গামা। দেখো আলফা বিটা গামা আমার কিন্তু সবই কনস্ট্যান্ট। তো আমি যদি এই টাইমটা এখানে বসিয়ে দিই, এই টাইমটা যদি আমি এখানে বসিয়ে দিই, কথা বুঝতে পারছো, তাহলে সে কারেন্টের মানটা পাবো মিনিমাম। তো আমার আই মিনিমাম কি হবে, আই মিন বের করবা তুমি স্যার এইভাবে, আই মিন বের করবা এইভাবে, অ্যালফা মাইনাস 2 বিটা ইন্টু টি, হোয়াট ইজ টি, টি হচ্ছে কি বিটা ডিভাইডেড বাই 3 গামা, কথা বোঝা যাচ্ছে, প্লাস আমার এখানে স্যার 3 গামা ইন্টু টি স্কোয়ার, হোয়াট ইজ টি, দ্যাট ইজ বিটা আপন 3 গামা টি স্কোয়ার, তারপর স্কোয়ার। তো তুমি এটা সলভ যদি করো, এটা যদি সলভ করো তুমি, তাই না, এটা যদি সলভ করো তো এখানে থাকবে অ্যালফা, এটা থাকবে অ্যালফা মাইনাস দেখো 2 বিটা স্কোয়ার নিচে 3 গামা, তাই না, 2 বিটা স্কোয়ার নিচে 3 গামা, তো 2 বিটা স্কোয়ার নিচে 3 গামা, তো 2/3 আর নিচে তোমার গামা। আর এখানে তোমার কি আসবে স্যার, এখানে দেখো 3 কাটা, গামা গামা কাটা, কথা বোঝা যাচ্ছে, এটা আসবে কি সরি, এখানে আসবে গামা স্কোয়ার তো আছে, নিচে গামা হবে, তো এটা হবে তোমার বিটা স্কোয়ার বাই গামা। তাহলে দেখো 2/3 এটা 1, দেখো বিটা স্কোয়ার বাই গামা, বুঝো কথা, বিটা স্কোয়ার বাই গামা, এখানে 2/3 বিটা স্কোয়ার বাই গামা, এটা মাইনাস। তো বুঝতে পারছো যে 1 থেকে 2/3 বাদ দিলে কথা হয়, 1/3 হয়, 1/3 হয়, তো বোঝাই যায়। তার মানে এটা আসবে আমার স্যার, এটা আসবে আলফা মাইনাস 1/3 বিটা স্কোয়ার বাই গামা। তো এই যে এখানে দেখো অ্যালফা মাইনাস 1/3 বিটা স্কোয়ার গামা, তো এটা মানে ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। দেখো অ্যালফা মাইনাস বিটা স্কোয়ার ডিভাইড বাই 3 গামা, 1/3 বিটা স্কোয়ার বাই গামা, 1/3 বিটা স্কোয়ার বাই গামা। তো এই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। এটা সমাধানটা দেখো, এখানে সমাধান সেভাবে করা হয়েছে, তাই না। আমাদের চার্জ ছিল, চার্জ থেকে আমরা কি বের করলাম, কারেন্ট বের করলাম। চার্জ থেকে কারেন্ট বের করতে গেলে আমাদের সবচেয়ে সেফ ওয়ে যেটা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাই না, ডিফারেন্সিয়েশন। এখানে মিনিমাম বের করা হয়েছে, তারপরে সে টাইমটা বের করা হয়েছে, কোন টাইমে মিনিমাম হচ্ছে আমি বের করলাম।
তো কারেন্টকে আমরা আমরা শিখলামটা কি, আমরা শিখলাম যেটা এখানে সেটা হচ্ছে কি, এতক্ষণ যেগুলো শিখলাম সেটা হচ্ছে কি, আমাদের যদি চার্জ দেওয়া থাকে, যদি চার্জ দেওয়া থাকে তাহলে আমরা কারেন্ট বের করবো কি করে, কারেন্ট বের করবো ডিকিউ বাই ডিটি থেকে ডিফারেন্সিয়েট করে। আর যদি আমাদেরকে বলে যে কারেন্ট হচ্ছে সময়ের ফাংশন, তোমাকে যদি বলে তড়িৎ প্রবাহ দিয়ে আছে দ্যাট ইজ ফাংশন অফ টাইম সামথিং দিয়ে আছে, তোমাকে চার্জ বের করতে বলছে, তখন তুমি কি করবা, তখন আমরা করব কি কিউ ইকুয়াল টু আইডিটি ইন্টিগ্রাল। এটা তো শিখলাম আমরা, টাইম লিমিট বসাবা কোন সময়ের মধ্যে কতটুকু চার্জ গেছে নিশ্চয় পেয়ে যাবা। আর আইডিটি ইন্টিগ্রাল মানেটা কি, তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো, তোমাদের প্রশ্ন যেভাবে দিক না কেন, হ্যাঁ আমরা এটাকে ওয়াইডিএক্স ইন্টিগ্রাল যদি বলি তাহলে কি আসবে, আমার এরিয়া আসবে। আমরা তো ক্যালকুলাসে আমরা তো এটাই শিখেছি যে স্যার আমার যদি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এরকম থাকে, আর আমার যদি একটা গ্রাফ থাকে, যে কোনো একটা গ্রাফ মনে করো তুমি নাও একটা গ্রাফ, তো এটা তো ওয়াই, এটা এক্স, তাহলে ওয়াই ডিএক্স, তাই না, ওয়াই ডিএক্স। তো তুমি ওয়াই অক্ষ বসাচ্ছ কি প্রবাহ, এক্স অক্ষ বসাচ্ছ সময়, তাই না। তো ওয়াই ডিএক্স ইন্টিগ্রাল মানে কি, ওয়াই ডিএক্স ইন্টিগ্রাল মানে তো আইডিটি ইন্টিগ্রাল। দেখো তোমাকে যদি বলে স্যার এই টাইম থেকে এই টাইমের মধ্যে, তাহলে কি টি1 থেকে টি2 মধ্যে, তো আমার যেটা গ্রাফের নিচে যে এরিয়াটা হবে, এরিয়া আন্ডার গ্রাফ, সেটা তো আমাকে কি দিবে, সেটা আমাকে দিবে কি চার্জ, এটা তো বলা হয়েছে। তো এগুলো আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তো আমরা নতুন নতুন প্রবলেম সলভ করব, ডিফারেন্ট কিছু শিখি এখন, লেগে থাকো। দেখো একটা ভালো মানের একটা প্রশ্ন তোমাদের সামনে আমি হাজির করেছি। এখানে বলছে কি, এটা এটা মেন্সের প্রশ্ন 2024 সালের প্রশ্নটা, চমৎকার একটা প্রশ্ন, একটা গুড কোয়ালিটি, হ্যাঁ গুড কোয়ালিটি, গুড প্রবলেম। প্রশ্নটা এখানে দেখো, মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নটা কেন ডিফারেন্ট এবং কেন গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে একই উপাদানে তৈরি দুটি তার এ ও বি, দুটো তার আছে, তাদের ম্যাটেরিয়াল হচ্ছে সেম। আর যখন তোমাকে ম্যাটেরিয়াল সেম বলবে, তুমি বলবা যে তার রেজিস্টিভিটি অর্থাৎ আপেক্ষিক রোধ হচ্ছে সেম। ম্যাটেরিয়াল সেম মানে তার ঘনত্ব সেম আমরা ধরে নিতে পারি। এখানে বলছে কি এ তারের ব্যাসার্ধ দেওয়া হয়েছে 2 মিলিমিটার, আর বি তারের ব্যাসার্ধ বলেছে 4 মিলিমিটার। বি তারের রোধ দিয়েছে, এ তারের রোধ কত, কথা বুঝতে পারছো। তোমাকে দিয়েছে দুটো তার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে স্যার বি। বি তারটা একটু মোটা, তো এটা এ তার, এটা এ তার, এটা বি তার, কথা বোঝো। তো তোমার এখানে লেন্থ ধরো এটা এল এ, এটা লেন্থ মনে করো এল বি, তুমি বলতে পারো এর যেটা ডায়ামিটার, ডায়ামিটার মানে কি ব্যাস, ব্যাসার্ধ দিয়েছে মানে আর দিয়েছে। তো তুমি এই ক্রস সেকশন এরিয়া যেটা তুমি দেখছো, এই ক্রস সেকশন এরিয়াকে তুমি কি বলবা, স্যার এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, তো আর এ স্কোয়ার। আর এর ক্রস সেকশন এরিয়া কি স্যার, এর ক্রস সেকশন এরিয়া যেটা সেটা স্যার পাই ইন্টু আর বি স্কোয়ার, হ্যাঁ স্যার তো আমরা জানি। তো তুমি এগুলো তোমার বলা আছে, আর বি আর এ দুটো বলা হয়েছে। এখন তোমাকে বলছে কি এটা রেজিস্ট্যান্স তোমার জানা আছে, দ্যাট ইজ আর এ, সরি আর এ জানতে চেয়েছে তোমার কাছে, আর আর বি যেটা এটাকে তোমাকে বলে দিয়েছে, কত বলেছে স্যার আর বি। দেখো বি তারের রোধ বলেছে 2 ওহম, দ্যাট ইজ 2 ওহম। দেখো লেন্থ সম্পর্কে আমাদের এখানে কোনো তথ্য দেয়নি, তো এরকম প্রশ্ন যদি আসে তো চ্যালেঞ্জিং মনে হবে, এ তারের রোধ কত, লেন্থ সম্পর্কে আমরা জানি না। তো দেখো আমাদের এখানে বোঝার কিছু আছে, অবশ্যই আছে, হ্যাঁ স্যার। যেটা আছে বোঝার সেটা হচ্ছে কি, আমার তো রেজিস্টিভিটি রো তো আমার সেম, রো তো আমার সেম, এতে কোনো সন্দেহ নাই। ঘনত্ব যদি সেম থাকে, রো যদি সেম থাকে, আমার এল যেটা, দেখো আমার ফর্মুলা কি আর ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ। তো একই ম্যাটেরিয়াল, একই রেজিস্টিভিটি, একই ডেনসিটি, কোনো সমস্যা নাই। এখন আমার এখানে কি এলটাও জানা, এরিয়া আমরা বুঝতে পারছি পাই আর স্কোয়ার এটা দিয়ে, তো এলকে আমার এলিমিনেট করতে হবে। দেখো আমি যদি লেন্থের চিন্তা করি, লেন্থের তো আমি রেশিও জানি না, তো লেন্থকে আমরা এখানে এলিমিনেট না করলে উত্তর মিলাতে পারবো না, এই হচ্ছে ঝামেলা। তো তুমি একটু মনোযোগ দাও। তো আমরা রোকে বলছি কি আপেক্ষিক রোধ, এই রোটা কি আপেক্ষিক রোধ আমরা চিনে এসেছি শুরু থেকে। তো স্যার ঘনত্ব যদি আমার সেম হয়, ঘনত্বকে তো রো দিয়ে প্রকাশ করে, তো ঘনত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, হ্যাঁ ডেনসিটিকে ডি দিয়ে প্রকাশ করতে পারি। তো ঘনত্ব যদি স্যার আমার হয় ছোট হাতের ডি দিলাম, কথা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এখানে বলবো কি ঘনত্ব সমান কি ভর ভাগ আয়তন,
ভর ভাগ আয়তন, ঘনত্ব সমান কি স্যার? ভর ভাগ আয়তন। তো বাবা এখানে তো বলে দিয়েছে দুটি তার এর ভর সমান, তো ভর সমান আছে, ভর সমান ঘনত্ব সমান, কথা বুঝতে পারছো? ভর সমান ঘনত্ব সমান। তো আয়তনটা দেখো আমরা কি লিখতে পারি, আয়তনটা আমরা কি লিখতে পারি স্যার? আয়তনটা লিখতে পারি স্যার এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া ইন্টু লেন্থ, কথা বুঝতে পারছো? তো আমি যদি একটু বলি, তো এখানে এম, এরিয়া হচ্ছে কি আমার এ দিলাম, আর লেন্থ কি? লেন্থ হচ্ছে আমার এল দিলাম, কথা বুঝতে পারছো? তো ডি কে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারি। তো তুমি একটু মনোযোগ দাও, তাহলে আমার এল কি আসছে ওখানে? আমরা এল সমান কি লিখতে পারি? এল লিখতে পারি স্যার ডি এ, দেখো এল কে লিখতে পারি কি আমরা এখানে, এল কে আমরা এখানে লিখতে পারি, দেখো এল কে এবারে পার করে দাও, এল সমান লিখতে পারি এম ডিভাইডেড বাই ডি ইন্টু এ। ডিটা কি? ডি কিন্তু ঘনত্ব, আমি রো কে ঘনত্ব ধরলে এখানে ঝামেলা বেঁধে যাবে, এই জন্য ডি ধরা হয়েছে। তো ডি ইন্টু এ, এটা কি স্যার? এরিয়া। এটা কি স্যার? এরিয়া, পাই ইন্টু আর স্কোয়ার। তো আমরা এল কে যদি এখানে রিপ্লেস করি তাহলে একটা মানে একটা একটা মানে রিলেশন আমরা পেতে পারি। করো রো ইন্টু এল বাই এ। হোয়াট ইজ এল? এম। এমটা কি? ভর, দুটোর ভরই কিন্তু আমার এম। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। এম বাই এ, এটা কি? পাই আর স্কোয়ার, তাই না? তো এ যদি এখানে একটা থাকে এ, তো এ একটা এ আসছে, কথা বুঝতে পারছো? ডি ইন্টু এ, এল ইকুয়াল টু কি? এল ইকুয়াল টু হচ্ছে স্যার এম বাই ডি ইন্টু এ। এখন রো তো ছিলই, এল ইকুয়াল টু এম বাই ডি ইন্টু এ, তো ডি ইন্টু এ, তো একটা এ তো এখানে আছে, তো এ স্কোয়ার। হ্যাঁ স্যার, ঘনত্ব আমার সমান, স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা, ঘনত্ব আমার ডি, ঘনত্ব সমান ধরতে হবে, তাই না? ঘনত্ব আমার এখানে সমান। একটু মনোযোগ দিয়ে দেখো, তো আমি এখানে বলতে পারি না স্যার রো এম বাই ডি ইন্টু পাই আর স্কোয়ার? হ্যাঁ স্যার, লেখা যেতে পারে। দেখো আমার এখানে কি হয়েছে, আকার আকৃতি ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। আমার ঘনত্ব সমান স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর্থাৎ আপেক্ষিক রোধ সমান ভর সমান, তাই না? দেখো এখানে আমার ঘনত্ব সমান ভর সমান, ঘনত্ব আর ভর যদি সমান হয় সমান, আয়তনটা সমানই হতেই হবে। তো আয়তন নিয়ে আমার লেন্থ নিয়ে কোনো কথা বলার না, এলকে আমরা রিপ্লেস করে দিই, আমরা এখান থেকে এই ফর্মুলা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো আমার এম, দুই ম্যাটেরিয়ালের জন্য এম, রো, ডি আমার কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে যে রিলেশনটা পাচ্ছি স্যার, সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু 1 বাই, সরি এখানে পাই আর স্কোয়ার, তাই না? তারপর স্কোয়ার, কথা বুঝতে পারছো? পাই আর স্কোয়ার, এটা এ, এর উপর স্কোয়ার আছে, এখানে স্কোয়ার। তো আমরা এখানে বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/r⁴। এটা যদি তুমি এখানে বুঝতে পারো তো প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। প্রবলেম সলভ করে এখন 1 সেকেন্ডের ব্যাপার। দেখো, তো আমরা বলবো কি আর এ বাই আর বি, আমাদের কি বের করতে বলেছে? আর এ, আর এ বের করতে বলেছে। তো আর এ বাই আর বি যদি আমি লিখি, তো এখন তুমি খুব সহজে বুঝতে পারবা দ্যাট ইজ স্মল আর, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝতে পারছো? যেহেতু আমার ব্যাসার্ধের ইনভার্স এখানে, তাই না? টু দি পাওয়ার 4, তো আমি এখানে লিখবো আর বি, আর বি টু দি পাওয়ার 4, এখানে আর এ টু দি পাওয়ার 4। আর এখানে আর এর মান কত আসবে স্যার? আর এর মান যেটা আসবে সেটা হচ্ছে আর বি ইন্টু আর বি বাই আর এ। আর বি কত স্যার? আর বি হচ্ছে 4 মিলিমিটার। দেখো এ তারের ব্যাসার্ধ দেওয়া হয়েছে 2, বি তারের ব্যাসার্ধ দেওয়া হয়েছে 4, আমার রেশিও কি হবে? 4/2, তারপর টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে আরবি এর মান তোমাকে বলে দিয়েছে, আরবি এর মান তোমাকে বলে দিয়েছে 2 ওহম। তো আমি এখানে লিখবো 2 ওহম ইন্টু স্যার আমার এখানে আসবে 2 এর উপর 4 মানে 16, 32 ওহম। এটা তোমার অ্যান্সার। এতটুকু তো তোমাদের বোঝার জন্য করা হলো, তাই না? অ্যান্সার তোমার এইভাবে চলে আসে। তো আমার শর্ট অ্যান্সার এখানে সমাধান হয়তো দেওয়া আছে, দেখো এখানে, তাই না? তো আমাদের যে সূত্র, সেই সূত্র আমাদেরকে এটা বলছে, ঠিক আছে? যদি এল না জানা থাকে তুমি এভাবে করতে পারবা। তো তোমার এখানে নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন সমাধান হচ্ছে। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি এখনই করে ফেলো, কারণ সাবস্ক্রাইব করতে ভুল করলে আসলে সমস্যা। বুয়েটের প্রশ্ন দেখো, টাটকা প্রশ্ন 24-25 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে বলছে 2 ওহম। আচ্ছা, এত সহজ সহজ প্রশ্ন কি জন্য দেয় আমি বুঝি না। অ্যাডমিশনে দেখো কত সহজ মানের প্রশ্ন তোমরা পাচ্ছ, তাই না? 9-10 স্টুডেন্টরা এই প্রশ্ন পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এখানে বলছে স্যার 2 ওহম রোধের একটা তার দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দুটোই অর্ধেক করেছে, রোধ কত হবে? এটা কোনো প্রশ্ন? আমরা জানি স্যার আর ইকুয়াল টু রো এল বাই এ,
আমরা জানি স্যার কি আর ইকুয়াল টু রো এল বাই এ। দেখো তোমার এখানে তার কি তুমি কি করছো, এই তারের যে লেন্থ আর এই যে এরিয়া, কথা বুঝতে পারছো, এরিয়া ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার। এরিয়ার লেন্থ তুমি চেঞ্জ করছো। দেখো দৈর্ঘ্য কি করছো তুমি, অর্ধেক করেছো, এই দৈর্ঘ্য অর্ধেক করেছো মানে ছোট করে ফেলেছো, দৈর্ঘ্য তুমি ছোট করে ফেলেছো, ভালো কথা, অর্ধেক করেছো। তো এটা কি হবে এল বাই টু, নিউ লেন্থ এল বাই টু। আর স্যার এখানে কি বলেছে, ব্যাসার্ধ অর্ধেক করে ফেলেছো। আমার আয়তন চেঞ্জ হয়ে গেছে, আমি জাস্ট বলছি কি আমি অন্য একটা তার নিচ্ছি, যে তারের আমার উপাদান একই, এটা বুঝে নিতে হবে, উপাদানটা আমার একই। তো আমার যদি ব্যাসার্ধ যদি এখানে অর্ধেক হয়, কথা বুঝতে পারছো, চিকন তার ব্যাসার্ধ অর্ধেক, তো আমার এখানে কি হবে, নিউ এরিয়া কি হবে, নিউ এরিয়া হবে এ ড্যাশ, দ্যাট ইজ পাই, এখানে আর বাই টু স্কোয়ার হবে, ব্যাসার্ধ যদি অর্ধেক হয় আর বাই টু স্কোয়ার। তো এই হচ্ছে অবস্থা। তো এল ড্যাশ যেটা সেটা হচ্ছে তোমার স্যার এখানে এল ড্যাশ যেটা সেটা হচ্ছে স্যার এল বাই টু, আর এ ড্যাশ যেটা সেটা আর পাই আর বাই টু তারপর স্কোয়ার, কথা বুঝতে পারছো। দ্যাট মিনস তোমার পাই আর স্কোয়ার বাই ফোর। এখন তোমাকে নিউ রেজিস্ট্যান্স জানতে চেয়েছে, এটা রেজিস্ট্যান্স ধরো তোমার আর এটা এর রেজিস্ট্যান্স মনে করো এটা, তাহলে এটা রেজিস্ট্যান্স কি হবে স্যার, আর ড্যাশ হবে। তো আর ড্যাশকে আমরা কিভাবে লিখতে পারি স্যার, 9-10 এর অঙ্ক, আর ড্যাশ কি রো এল ড্যাশ বা আপন কি এ ড্যাশ। দেখো রো এল ড্যাশ, হোয়াট ইজ এল ড্যাশ, এল বাই টু, হোয়াট ইজ এ ড্যাশ, পাই আর স্কোয়ার বাই ফোর, কথা বুঝতে পারছো। আমার এখানে দরকার নেই, আমার এখানে এ আছে, এটা কত হচ্ছে দেখো, এটা কিন্তু বুঝতে পারছো এটা কি হবে, এটা হবে এ বাই ফোর, তাই না। এ ড্যাশ সমান এ বাই ফোর হবে না, এ সমান পাই আর স্কোয়ার, বোঝাতে যাচ্ছে। আমার ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় ক্ষেত্রফল কি হবে স্যার আমার, এই যে ব্যাসার্ধ অর্ধেক করে দিলে কি হবে, ক্ষেত্রফল স্যার আমার 4/1 হবে, এটাই বুঝলেই তো হলো। তো এটা কি এ বাই ফোর, বুঝতে পারছো। তো 2 ইন্টু এ বাই ফোর, তো 1 এ বাই টু হবে। তো এ বাই টু যদি এখানে হয়, কথা বুঝতে পারছো, রো এল বাই এ বাই টু, তাহলে মানে এটা কি হচ্ছে, দ্যাট ইজ 2 টাইমস অফ আর, দুইটা উপরে গেলে কি হবে রো এল বাই এ, 2 টাইমস অফ আর, আমার কি হবে 4 গুণ। এই প্রশ্নটা সরি দ্বিগুণ হলে কি হবে আমার 4 ওহম হবে। এই প্রশ্নটা কিন্তু একবারে মানে 30 সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে, আমি জাস্ট একটু আলোচনা করে করছি তাই সময় লাগছে। কত সহজ মানে একটা প্রশ্ন দেখো, অ্যাডমিশনে এসছে। তো আমরা নেক্সটে দেখি। এখন দেখো এই ধরনের প্রশ্ন এখানে বলছে তার টেনে লম্বা করা হলো, হ্যাঁ তার টেনে লম্বা করা হলো এন গুণ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে এবং এটা আসতেই পারে, যে কোনো অ্যাডমিশনে আসতেই পারে। বেসিক প্রশ্ন, যে একটা তার আছে, রোধ হচ্ছে আর, হ্যাঁ স্যার একটা তার আছে স্যার, এর রোধ হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটা তোমাকে দিয়ে দিয়েছে। আর তুমি এর লেন্থ আছে এল, ক্রস সেকশন এরিয়া যেটা সেটা স্যার আমার এখানে আছে এ। তো তুমি কি করছো, তুমি একে টেনে লম্বা করছো, দেখো এখানে অন্য কোনো তার নাই, একে টেনে তুমি লম্বা করছো, এখানে বলেছে না এই তারের দৈর্ঘ্যকে টেনে লম্বা করা হচ্ছে আসল দৈর্ঘ্যে এন টাইমস, কথা বুঝতে পারছো। তো আসল দৈর্ঘ্যে যদি এন টাইমস লম্বা করে দাও, এন কত হতে পারে, এন কোন নির্দিষ্ট সংখ্যা, এন টাইম যদি লম্বা করো তো এটা এন ইন্টু এল। তার মানে এরিয়াটা কি হবে, দেখো এরিয়া আমার কি হবে, এই ক্রস সেকশন এরিয়া আমার স্যার এখানে হবে এ বাই এন। দেখো আয়তনটা তো আমার একই রাখতে হবে, দেখো একটা বস্তুর ভর যেটা আছে এখানেও সে একই ভরই থাকবে, বাংলা ভাষায় বোঝো কথা। এর ভর যদি এম হয় তো এর ভরও স্যার এম হবে, কোনো সমস্যা নেই। ঘনত্ব তো নাও হতে পারে সমান, তুমি যদি কম বেশি করে টানো ঘনত্ব আমার কম বেশি হতে পারে। তো ঘনত্ব যদি কম বেশি হয় তাহলে আয়তন কনস্ট্যান্ট হবে না, কথা বুঝতে পারছো। যদি তুমি সুষমভাবে তাকে টানো, মানে প্রতিটা পয়েন্টে তার ঘনত্বটা একই আছে, তাহলে কি হবে আমার আয়তনটা কনস্ট্যান্ট হবে। এই কথাগুলো এড়িয়ে যায় স্টুডেন্টরা। কিন্তু আমার যদি আয়তনটা যদি কনস্ট্যান্ট না হয় তার মানে হবে সুষম ঘনত্বের না। তা আমরা ধরে নিব এইসব ক্ষেত্রে যে আমার ঘনত্বটাও ঠিক থাকবে, আমার সুষমভাবে তাকে টেনে লম্বা করা হলো, তাহলে ঘনত্ব আমার সেম, আমার আয়তনটা কনস্ট্যান্ট হবে। তো তুমি বলো স্যার আমার এখানে ভলিউম কত, এখানে ভলিউম ভি ইকুয়াল টু এ টাইম এ ইন্টু এল, এখানে ভলিউমটা আমার একই থাকছে, ভরও একই থাকছে, ঘনত্ব একই থাকছে, দ্যাট ইজ এ বাই এন ইন্টু স্যার আমার এখানে এন ইন্টু এল। তো আমার একই তো আসবে, তাই না, একই তো আসবে এ এল, আগের ভলিউম পরের ভলিউম একই থাকবে। তো আমার রোধটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা,
তো আমার এখানে স্যার রোধ যেটা আর, দ্যাট ইজ রো এল বাই এ। এখানে রোধ যেটা আমার আসবে আর ড্যাশ, সেটা বের করতে বলেছে। তুমি কিভাবে করবা? স্যার আর ড্যাশ হচ্ছে রো এল ড্যাশ বাই এ ড্যাশ, রো এল ড্যাশ বাই স্যার আমার এ ড্যাশ। কথা বুঝতে পারছো? আর রো এল ড্যাশ বাই এল ড্যাশ এ ড্যাশ, এটা কিভাবে করবা একটু মনোযোগ দাও। আমি এখানে এই কালার ইউজ করি। দেখো রো এল ড্যাশ, হোয়াট ইজ এল ড্যাশ? এল ড্যাশ এন এল, এন টাইমস অফ এল, এন গুণ, তো এন এল আপন এ ড্যাশ। এ ড্যাশটা কি স্যার? এ ড্যাশটা যেটা হয়েছে সেটা এ বাই এন, যেহেতু আয়তন আমার এখানে কনস্ট্যান্ট, তো দ্যাট ইজ এ বাই এন। তো এখানে বোঝা যাচ্ছে স্যার এখানে এনটা উপরে গেলে হবে এন স্কোয়ার ইন্টু স্যার আমার রো এল বাই এ। আর হোয়াট ইজ রো এল বাই এ? দ্যাট ইজ আর, এটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স যেটা ছিল আর, তো এন স্কোয়ার। তো এটা খুব ভালো একটা রেজাল্ট যে আর ড্যাশ তোমার যেটা আসবে সেটা হবে কি এন স্কোয়ার আর। এই রেজাল্টটা তুমি যদি মুখস্থ রাখো তাহলে তোমার এমসিকিউ সলভ করতে ইজি হবে। তো এই একটা প্রশ্ন, এটা অ্যান্সার তো এটা এটা তো তুমি পেয়ে গেলে, এটা উত্তর তো এখানে হয়ে গেল। তো এই ফর্মুলা দিয়ে তোমার আরো কিছু প্রশ্ন দিতে পারে, যেমন এই প্রশ্নটা, এগুলো মুখোমুখি তুমি সলভ করতে পারবা। কিভাবে স্যার? এখানে বলেছে একটা ওয়্যার আছে, তার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, একটা তার আছে যার রেজিস্ট্যান্স দিয়েছে স্যার এখানে 10 ওহম। ভালো কথা, একে কি করেছে 50% স্ট্রেচ করা হয়েছে, 50% কি করা হয়েছে? প্রসারিত করা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে ওইভাবেই প্রসারিত করা হয়েছে, যেখানে আয়তন আমার কনস্ট্যান্ট থাকে, মানে ঘনত্বটা আমার সমান থাকে। তো আয়তন যদি কনস্ট্যান্ট থাকে, ভরও একই আছে, ঘনত্ব একই আছে। কথা বুঝতে পারছো? কত টাইমস বেড়েছে? 50% বাড়া মানে কত? তোমার কাছে মনে করো 100 টাকা আছে, 50% বেড়েছে তোমার টাকা, তো 100 টাকা 50 টাকা বেড়েছে, নতুন টাকা কত স্যার? 150 টাকা। ব্যাপারটা হচ্ছে এরকম যে আগের দৈর্ঘ্য ছিল লেটস সে তোমার হচ্ছে এখানে এল, পরের দৈর্ঘ্য কত হবে স্যার? স্যার এখানে 50% বেড়েছে, মানে এল প্লাস এল এর 50%, 50% পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে নিচে 100 তে ভাগ, এটা বুঝতে পারছো কত হবে? দ্যাট ইজ এল প্লাস 0.5 এল, তার মানে এটা হচ্ছে 1.5 এল। তো কত গুণ বেড়েছে? 1.5 গুণ বেড়েছে, তাই না? লেন যদি 1.5 গুণ বাড়ে, আমরা আগে কি দেখলাম, লেন যদি এন গুণ বাড়ে তাহলে রোধ যেটা হয় সেটা হচ্ছে এন স্কোয়ার আর। লেন যদি আমার এন গুণ বাড়ে তো আমরা কি পাই? এটা, এটা আমরা প্রমাণ করেছি। তো এখানে লেন্থ কত গুণ বেড়েছে স্যার? 1.5 গুণ বেড়েছে। এখানে তো এল মানে 1 এল, এখানে কত? 1.5 এল, তাই না? তো এটা সিম্পল ব্যাপার। তো 1.5 কে তুমি লিখতে পারো, আচ্ছা 1.5 লিখো স্কোয়ার ইন্টু আর, তাই না? আর এর মান তো দেওয়া আছে, তো মানটা বসাও। তো এটা 3/2 দিয়ে দাও, স্কোয়ার ইন্টু আর, আর এর মান হচ্ছে 10। তো স্যার আমার এখানে হবে 9/4 ইন্টু স্যার আমার এখানে 10। তো তুমি যদি এটা কাটাকাটি করো তাহলে এখানে দেখবা যে স্যার এখানে 2 উপর হচ্ছে 5, তো 5 নং 45, 45/2, 45/2 মানে কত স্যার? 22.5, 22.5 ওহম। দ্যাট ইজ বি, বি বাংলাদেশ তোমার সঠিক উত্তর। দেখো এই প্রশ্নটা, এখানে বলছে কি একটা তার আছে, তামার তার, তাকে টেনে 0.1% টেনে লম্বা করা হলো, এর শতকরা কতটুকু পরিবর্তন হয়েছে, মানে রেজিস্ট্যান্সের পার্সেন্টেজে কত পরিবর্তন হয়েছে সেটা বের করতে বলেছে। তো সিম্পল ব্যাপার। তো আমরা তো বুঝতে পারছি, আমরা যখন তারকে টেনে লম্বা করবো তখন কি হবে? আমরা এমনভাবে লম্বা করবো তার ঘনত্বটা একই থাকে। তো ঘনত্ব যদি স্যার আমার একই থাকে, আমি লেন্থ যত গুণ করবো ক্ষেত্রফল তত ভাগ হয়ে যাবে, তাই না? তো এটা এটা বুঝতে পারছি, এটা এল, এটা হচ্ছে এ, এই হচ্ছে এ। তো আমার এটা এন টাইমস এল হলে এটা কি হবে স্যার আমার? এটা হবে এ বাই এন হবে। তো আমাকে আমাকে বলেছেটা কি সেটা দেখো, আমাকে বলেছে কি তারকে টেনে 0.1% লম্বা করা হলো। তো আগের যে লেন্থ ছিল সেটা ছিল এল লেটস সে, তো পরের লেন্থ কি হবে স্যার? এল যেটা ছিল সেটার 0.1%, 0.1%, হ্যাঁ স্যার 0.1%। তার মানে কি? তার মানে হচ্ছে এল প্লাস এল ইন্টু 0.1 ডিভাইডেড বাই 100, আর 0.1 ডিভাইডেড বাই 100 মানে কত? 0.001। তো এটা এল প্লাস 0.001 ইন্টু এল, তার মানে বুঝতে পারছো এল কে কমন নিলে 1 প্লাস, আমি ধীরে ধীরে করে দিই, এল কে কমন নাও 1 প্লাস 0.001, তার মানে আসছে এটা 1.001 ইন্টু এল। হ্যাঁ স্যার নতুন লেন্থ আমি পেয়েছি, নতুন লেন্থ আমার এতটুকু বেড়েছে। তো আমার এরিয়া কি হবে স্যার? এরিয়া আমার এটাতে ভাগ করতে হবে। তো এরিয়া যেটা আমার হবে, আগে যে এরিয়া ছিল তাকে ভাগ করব 1.001, এটাতে ভাগ করতে হবে, এটাতে ভাগ করতে হবে। বোঝা যাচ্ছে কিনা বলো? তো আমি এটা দিয়ে ভাগ করলে আমি নিউ এরিয়া পাচ্ছি,
তাহলে আমার রোধ কত, নিউ রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হবে স্যার আমার আর ড্যাশ, দ্যাট ইজ রো এল ড্যাশ বাই এ ড্যাশ। কথা বুঝতে পারছেন? রো এল ড্যাশ, হোয়াট ইজ এল ড্যাশ, দ্যাট ইজ 1.001 ইন্টু এল, এটা আমার নতুন লেন্থ এল ড্যাশ। আর দেখো এ ড্যাশ যেটা আমার, এ ড্যাশটা কত হবে স্যার, এ কে ভাগ করবো আমরা এটা দিয়ে 1.001 দিয়ে। হ্যাঁ স্যার, তো 1.001টা উপরে উঠে গেলে কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তো আমার এটা হবে 1.001 তারপর স্কোয়ার ইন্টু রো এল বাই এ, আগে যা ছিল। তার মানে এটা হচ্ছে 1.001কে তুমি স্কোয়ার করলে কি হবে, এটা আসবে তোমার 1.0020001 এরকম কিছু একটা আসবে। আর রো এল বাই এটা কি, এটা স্যার আর, তাই না? তো নিউ রেজিস্ট্যান্স যেটা আর ড্যাশকে পাচ্ছ কি স্যার, এটা পাচ্ছ। তো আমার চেঞ্জ কত, তো আর ড্যাশে আমার চেঞ্জটা কত স্যার, আর ড্যাশে যে চেঞ্জ সেটা ডেল্টা আর, দ্যাট ইজ আর ড্যাশ মাইনাস আর, তাই না? পরে আরটা বেড়ে গেছে, তো চেঞ্জটা কত স্যার, আমার এটা আসবে 1.002 ধরলাম মাইনাস 1 ইন্টু আর, তার মানে স্যার এটা 0.002 ইন্টু আর। তো আমাকে কি বের করতে বলেছে, প্রতি একক রোধে রোধ কত পরিবর্তন হয়েছে, 0.002। তো পার্সেন্টেজ যদি বের কর, তো রোধ, তাই না? তো আমরা এখানে কি করছি, এখানে ডেল্টা আর কি আর দিয়ে ভাগ করছি, পার্সেন্টেজ বের করতে গেলে তো তাই করতে হয়, একে কত আর একশোতে কত। তো তুমি যখন বলবো পার্সেন্টেজ অফ চেঞ্জ ডেল্টা আর, তো আমার পার্সেন্টেজ যেটা আসছে ডেল্টা আর এ, পার্সেন্টেজ যেটা আমার আসছে সেটা কি হবে, আমার 100 দিয়ে গুণ করতে হবে, 0.002 ইন্টু 100%, এটা আসছে আমার কত স্যার, 100%, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে পাবো। তো দেখো 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 0.2%। এটা সাধারণ ম্যাথের আমি সলভ করলাম, দেখো 0.2%, কিন্তু এখানে বোঝার আছে। দেখো এমসিকিউ তুমি অত সময় পাবে না, তোমার যদি এখানে অপশন দেওয়া থাকে 0.1% যদি তোমার লম্বা করা হয়, কথা বুঝতে পারছো, লম্বা করা হয়, তাহলে আমার কত হচ্ছে, রোধে যেটা আছে দেখো 0.2, প্রায় ডবল, কথা বুঝতে পারছো। যদি 0.2 হয় এখানে, তাহলে এখানে হবে 0.4, প্রায় ডবল, এরকম মিলে যাচ্ছে। আমার যেটা মনে হয় তুমি এভাবে সলভ করলে তুমি সলভ না করে উত্তর কিন্তু কারেক্ট করতে পারবা, কথা বুঝতে পারছো। তো এখানে এই প্রশ্ন সলভ হয়ে গেল আমার পার্সেন্টেজে। আর কি ধরনের প্রশ্ন আসে, আর কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এখানে বলছে কি পরিবাহী তারের মধ্যে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের তারণ বেগের, হ্যাঁ তারণ বেগের ডিপ স্পিড, তো তারণ বেগের কিছু প্রশ্ন তোমাদের দিতে পারে, তো আমার ভিডি দিতে পারে। তো তুমি এটা কি দিয়ে সলভ করবা, দেখো এখানে বলেছে এরিয়া দেওয়া হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া। তো ভিডি যেটা আমরা কি জানি, আই ইকুয়াল টু এন এ ভিডি ইন্টু ই। আমরা কিন্তু জানি যে প্রবাহ মাত্রা যেটা আই, দ্যাট ইজ এন, দ্যাট ইজ ইকুয়াল টু এন, এন মানে কি প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাই না? আর এ যেটা, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া তারের, ভিডি এটা ডিপ স্পিড মানে তারণ বেগ, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এই ফর্মুলা দিয়ে তুমি সলভ করতে পারবা। এই প্রশ্ন তো কিছুই না, এখানে দেখো কি বলেছে, তোমাকে ভিডি বের করতে বলেছে। তো হোয়াট ইজ ভিডি স্যার, ভিডি যেটা আসবে সেটা আসবে স্যার আই আপন এন এ ই। এই তো মান বসা উত্তর বের করো, দেখো সিকিউ আর ইউটি, তাই না? তো অ্যাডমিশনে এরকম প্রশ্ন দেখো, জাস্ট তুমি ফর্মুলা যদি না জানো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। অ্যাডমিশন তো এটাই, তুমি ফর্মুলাটা মনে হয় যদি না রাখতে পারো, দিন শেষে তো ফর্মুলাই লাগবে। আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যে আমাদের এগুলোর থিওরিটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, দিন শেষে তোমার কিন্তু ফর্মুলাটাই আসতে, ফর্মুলাটা লাগবে। কনসেপ্ট তো ক্লিয়ার রাখতে হবে, ফর্মুলা লাগবে। তো আয়ের ভ্যালু বসাও, এখানে বলেছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, তো এটা 5 দাও। হোয়াট ইজ এন, এখানে বলেছে ডেনসিটি, দেখো 5 ইন্টু 10⁻26, এটা কি বলেছে, চার্জের ঘনত্ব, ঠিকই তো দিয়েছে। তো এটা 5 ইন্টু 10⁻26, হ্যাঁ স্যার। এরিয়া কত, এটা 26, এরিয়া কত স্যার, এরিয়া বলেছে স্যার এই যে 4 ইন্টু 10⁻⁻6, তো 4 ইন্টু 10⁻⁻6, হ্যাঁ স্যার, ইন্টু ই, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের আধান, এটা কত 1.6 ইন্টু 10⁻⁻19, এত কুলম। তো আমার কুলম লেখার দরকার নাই, আমরা জাস্ট তারণ বেগ বের করবো এবং এটা মিটার পার সেকেন্ডে বের হবে এই সেকেন্ডে। তো এখন একটু মনোযোগ দিলে তুমি এখন বুঝতে পারবা, দেখো 5 থেকে 5 তো কেটে গেল, উপর থাকবে 1, নিচে দেখো কি অবস্থা, নিচে আছে 4 আর এখানে আছে 1.6, 1.6।
তো 4 6 24, তো 2.4 আর 4 যোগ হবে, তো 4.64 আর 2.4, তো 6.4। তো আমার এখানে বুঝতে পারছি এখানে আসবে 6.4। দেখো 6.4 কি 4 আর 1, এই যে 1.6 গুণ করলে। আর এখানে দেখো কি আছে, 10-এর উপর ঘাত যেগুলো আছে, 10-এর উপর 26 আছে স্যার, 26 থেকে 6 বাদ দিব, থাকবে স্যার 20, তাই না? 20 থাকবে, 20 থেকে 19 বাদ দিলে থাকবে স্যার 1, তাহলে 10-এর উপর 1 মানে 10, নিচে থাকবে স্যার 10, আর উপরে তো 1 আছে কাটাকাটি হয়ে, তো স্যার এটা আসবে 1/64, এত মিটার পার সেকেন্ড। তুমি ক্যালকুলেশন করে বের করে নিও 1/64 যেটা, এটা আছে। তো তারণ বেগের এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, দেখো একটা প্রশ্ন, এটা তোমার একই রকম প্রশ্ন। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে আছে, মিলিমিটার স্কয়ারে আছে, তুমি এটাকে কি করবা, তুমি এসআই ইউনিটে নিয়ে নাও। তড়িৎ প্রবাহ দেওয়া আছে, আই দেওয়া আছে, তাই না, ই দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তোমার ভিডি বের করতে বলেছে, তো ভিডি এখানে বের করা যাবে, আই ইকুয়াল টু এন এ ভিডি ইন্টু ই। একই রকম সেম হোমওয়ার্ক, কমেন্ট বক্সে জানাবা যেটা উত্তর কত। দেখো এই প্রশ্নটা হচ্ছে চমৎকার একটা প্রশ্ন এবং আমার খুব পছন্দের একটা প্রশ্ন। এটা তারণ বেগেরই প্রশ্ন, বাট একটু ক্রিটিক্যাল। তো আমি এখানে একটু বলি তোমাকে, এই প্রশ্নটা হচ্ছে আমি 3 স্টার ক্যাটাগরিতে রাখবো, 5 স্টার রাখছি না, 3 স্টার রাখছি। প্রশ্নটাতে বলা হচ্ছে যে স্যার পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে একটা তারে 2 প্রান্তে, এই তারের 2 প্রান্তে কি দেওয়া হয়েছে স্যার, পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে। তারণ বেগ যেটা পাবা তুমি সেটা বলেছে ভিডি, কথা বুঝতে পারছো? তারণ বেগ যেটা সেটা বলেছে ভিডি। তাহলে স্যার তারণ বেগ যদি আমার ভিডি হয়, দিয়ে দিয়েছে ইলেকট্রন ডিপ করবে স্যার উইথ ভেলোসিটি ভিডিতে। আচ্ছা, এটা ডেল্টা ভি ধরে নিলাম, লেন্থ ধরলাম আমি এল। তো এখানে বলেছে কি, এর ক্রস সেকশন এরিয়া ধরে নাও এ, ক্রস সেকশন এরিয়া স্যার আমার এ। প্রশ্নে যেটা বলেছে সেটাকে বোঝো, বলেছে পরিবাহীটিকে এখন একই উপাদানের, মানে এটা যদি লোহার হয় তো লোহা, একই উপাদান মানে একই আপেক্ষিক রোধের এবং একই দৈর্ঘ্যের, কিন্তু দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি পরিবাহী দ্বারা প্রতিস্থাপন করা হলো। তার মানে স্যার আমার ব্যাটারি যেটা ছিল ওটাই থাকবে, আমার চেঞ্জ হবে কি স্যার, আমার চেঞ্জ হবে যেটা এই যে ওয়্যারটা চেঞ্জ হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়ে যাবে দ্বিগুণ, লেন্থটা আমার একই থাকবে। কথা বুঝতে পারছো? প্রশ্ন চমৎকার কেন, প্রশ্ন কেন চমৎকার বোঝার আছে অনেক কিছু যেমন চমৎকার। দেখো এখানে ডেল্টা ভি, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি, লেন্থ কিন্তু আমার সেই এডি আছে, তারণ বেগ নতুন কত আসবে সেটা বলো। দেখো এখানে বলেছে যদি প্রযুক্ত বিভব পার্থক্য মানে অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা সেটা যদি একই থাকে তবে ইলেকট্রনের নতুন তারণ বেগ কত হবে, মানে নিউ ডিপ ভেলোসিটি তোমার কত হবে সেটা জানতে চেয়েছে। ভিডি কি চেঞ্জ হবে বলে সেটা কত হবে, কেন চেঞ্জের প্রশ্ন আসছে, কারণ চেঞ্জের প্রশ্ন আসছে স্যার আমার এখানে এরিয়াটা আমার ডাবল হয়ে গেছে, বুঝতে পারছো? এই এরিয়া যেটা স্যার এটা এরিয়া হয়ে গেছে আমার 2a, এই ড্যাশটা হয়ে গেছে 2a। তো তুমি একটু যদি চিন্তা করো এখানে মাথা যদি কাজে লাগাও, দেখো আমার কারেন্ট কিন্তু আমার এখানে সেম না, ক্রস সেকশন এরিয়া বেড়েছে মানে কি আমার রোধ কমে গেছে, হ্যাঁ স্যার কমে গেছে। রোধ কমে গেলে কি হবে স্যার, একই ভোল্টেজ আছে, রোধ কমে গেলে কি হবে স্যার, আমার তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, তড়িৎ প্রবাহ বেড়ে যাচ্ছে, তারণ বেগ বাড়তে পারে নাও বাড়তে পারে কমতেও পারে, আমরা সেটা দেখবো। ফর্মুলা এখন তুমি ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করো। স্যার ফর্মুলা যেটা আমরা জানি স্যার, আমি কোন কালার ইউজ করবো, আমি ভায়োলেট ইউজ করি। দেখো আমরা জানি কি স্যার, আই ইকুয়াল টু এন এ ভিডি ইন্টু ই, এটা আমরা ফর্মুলা জানি, হ্যাঁ স্যার জানি। তো তুমি একটু দেখো, আমি যদি আই কে যদি এ দিয়ে ভাগ করি, আই বাই এ, আমি যদি লিখি স্যার আই বাই এ, তাহলে এটা হচ্ছে এন ভিডি ইন্টু ই, আমি জেনারেল ফর্মুলাটাই লিখছি। তো আমার এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, আই তো আমি জানি না কত হচ্ছে, তো আইকে আমরা ভি বাই আর লিখতে পারি। আমরা ফর্মুলাতে আমরা কি করবো, রেজিস্ট্যান্সের টার্মসে নিয়ে আসবো, কারণ রেজিস্ট্যান্স আমার চেঞ্জ হয়েছে, বাট আমরা আই তো জানি না কিভাবে চেঞ্জ হবে, কথা বুঝতে পারছো? তো যার ফলে আমি এটাকে এইভাবে লিখতে পারি স্যার আই ইকুয়াল টু ভি বাই আর, তো ডেল্টা ভি বাই আর, তো আর তো থাকছে, সাথে কি আছে স্যার এ আছে, এ আছে, হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই এ আছে, আর এপারে যা ছিল এন, আমি শুধু ইকুয়েশনকে কি করছি একটু রিঅ্যারেঞ্জ করছি ই আর কি, লিখতে পারি, হ্যাঁ স্যার লিখতে পারি। তো তুমি একটু যদি দেখো ডেল্টা ভি ভাগ আর, আরটা কি রোয়েল বাই এ, আর কি স্যার রোয়েল বাই এ,
এল তো আমার একই আছে, এরিয়া আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না এখানে। আচ্ছা আমরা শুধু বলবো কি আর ইকুয়াল টু রো এল বাই এ। তো আমরা যদি বলি যে স্যার আর ইকুয়াল টু রো এল বাই এ, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডেল্টা ভি বাই আর ইকুয়াল টু রো এল বাই এ। আর এখানে আছে স্যার এ, বুঝো এখানে আছে এ, তো এ এ কেটে যাচ্ছে। আমি কিন্তু এই প্রশ্নের মধ্যে যাইনি, আমি জাস্ট বলছি ইকুয়েশনটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি। কথা বোঝা যাচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু এন ভিডি ইন্টু ই। হ্যাঁ স্যার একদম সঠিক আছে স্যার, আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন। এ এ গন, এ এ গন। তো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো স্যার এই জায়গাতে কি আসছে, এটাকে এই পারে নিয়ে আসো। তো ডেল্টা ভি আপন রো এল, এ তো ভ্যানিশ হয়ে গেছে, এ তো ভ্যানিশ হয়ে গেছে, এ নিয়ে চিন্তা নাই। তোমার নিউ ইকুয়েশন যেটা আসবে স্যার, এখানে আসবে এন ভিডি ইন্টু ই। হ্যাঁ স্যার, আর আমার এখানে প্রশ্ন আস করছে এখানে যে ভিডির চেঞ্জটা কি হবে। তো আমার ভিডির একটা রিলেশন আমি পেয়ে যাচ্ছি স্যার, এখানে ভিডি যেটা পাচ্ছি ডিপ স্পিড, সেটা আসবে স্যার এখানে ডেল্টা ভি আপন রো এল, নিচে কি হবে স্যার এন আর ইটা নিচে চলে আসবে, এন ইন্টু ই নিচে চলে আসবে। হ্যাঁ স্যার চলে আসবে। আর তুমি একটু এখানে যদি লক্ষ্য করে দেখো, এখানে ডেল্টা ভি যা ছিল এখানে তাই আছে। হ্যাঁ স্যার, রো আমার একই আছে, কারণ কি বলেছে একই উপাদানের বলে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, রোটাও আমার সেম থাকছে, এল সেম আছে স্যার, এন সেম আছে স্যার। দেখো একই উপাদান মানে কি, একই উপাদান মানে একই আপেক্ষিক রোধ। তো আমার দেখো ফ্রি ইলেকট্রনের যে ঘনত্ব, তাই না, একই থাকবে এন, এটা বুঝতে পারলে তো প্রবলেম সলভ। ই তো ইলেকট্রনের চার্জ চেঞ্জ হবে না। তো আমার এই ক্ষেত্রে যা ভিডি, এই ক্ষেত্রে তাই একই ভিডি, কারণ এই টার্মসটা আমার কিন্তু কনস্ট্যান্ট আছে, তাই না। আমার তো এখানে প্রবলেম সলভ করার জন্য আর কিছু লাগবে না। ভিডি আমার তো আনচেঞ্জড অবস্থায় আছে, ভিডি কি স্যার আমার আনচেঞ্জড অবস্থায় আছে। দেখ কত চমৎকার প্রশ্ন, এরকম প্রশ্ন আমি অ্যাডমিশনে চাই। কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এইভাবে করতে পারে। এখন তুমি যদি থিওরিগুলো না বুঝো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তুমি মানে সাহস পাবে না। আর যারা থিওরি বুঝবে, এন কি ই কি তারণ বেগ কি, তারা কিন্তু সলভ করে ফেলতে পারবে। তো আশা করি বোঝা গেছে। তো আজকে আমার ক্লাসটা এতটুকুই, এর মধ্যে দিয়ে আমি কিন্তু পার্ট 1 মানে লেকচার 1 আজকে শেষ করলাম। লেকচার 2 আমার নেক্সটে থাকবে। আর সবাই বেস্ট অফ লাক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। টাটা।